আপনি যে শূন্য থেকে শুরু করছিলেন, এটা যদি না করতেন, যেদিন আপনি আবার শূন্য হইছেন, আপনি কি এত তাড়াতাড়ি রিকভার করতে পারতেন? ওই টাইমে আমরা কি করি এটা কখনো কাউকে বলা হয় না, আমার ফ্যামিলিও জানে না। আমার ওয়াইফের গয়না বন্ধক রাখি আমরা। আমার কন্যার ডায়াপারও আমাকে স্যাক্রিফাইস করতে হয়েছে। ওই একটা রুম থেকে আমরা এমনও গেছে মাসে বিক্রি করি 15 লাখ টাকা। কোনো টাইম গেছে ব্যবসা শুরুর পরে মোর দেন 4 মান্থ আমরা গরুর মাংস ট্রাই করিনি। কিন্তু আমার অফিসের স্টাফদের বেতন, ভাড়া, অন্য জিনিস চলছে। তার মানে আমি আমার লাইফ স্যাক্রিফাইস করছি আমার কোম্পানিটাকে এগিয়ে নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে একজন উদ্যোক্তার সাথে গল্প করব। আমি আশা করি আপনাদেরকে শুরু করার যে গল্প আপনারা বারবার শুনতে চান, জানতে চান কিভাবে শুরু করব, কেন শুরু করব, কেমনে শুরু করব, কবে থেকে শুরু করব, চাকরি ছেড়ে শুরু করব, কত টাকা দিয়ে শুরু করব, এরকম অসংখ্য কোয়েশ্চেনের উত্তর প্রতিটা মিনিটে আপনাদেরকে দিতে থাকবেন এবং আপনাদেরকে অনেক বেশি সহজেই কিভাবে কঠিন কাজকে সহজ করা যায় সেই প্রেরণা যোগাতে থাকবেন। আসেন আমরা কথা বলি। আজকে আমাদের সামনে আছেন আখলাক ব্র্যান্ডের সিইও প্রতিষ্ঠাতা জাহিদুল ইসলাম ভাই। ভাইয়ের সাথে ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, খুব ভালো আছি। আপনার কেরিয়ারের একদম শুরুটা কি? কেরিয়ার যেটাকে বোঝায় এটা আমরাই শুরু করি। আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ব্যাংকার হিসেবে। তখন আমি সবে বিবিএ কমপ্লিট করেছি কত সালে? ফাইন্যান্সে 2009 2009 এ আপনি বিবিএ কমপ্লিট করলেন এবং জয়েন করলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড। স্ট্যান্ডার্ড চার্টার্ডে। তারপরে ওখানে বেশ কিছুদিন সার্ভ করলাম। তারপর একটা এমএনসিতে জয়েন করলাম। এরপরে আমার মনে হলো যে আমার নিজের কিছু করা উচিত। অর্থাৎ যেটা আমি ওন করি। মানে একটা হয় না অতৃপ্তি। মানুষের জন্য কাজ করা আর নিজের জন্য কাজ করা ২ টার মধ্যে একটা তৃপ্তি অতৃপ্তির ব্যাপার আছে। আপনার পছন্দের কাজটা আপনি করতে পারবেন, এখানে আপনার অতৃপ্তি আসবে না। কিন্তু স্ট্যান্ডার্ড চার্টার্ডে ওই যে ধরা-বাঁধা রুটিন জীবন। ব্যাংকারদের কিন্তু রুটিন জীবন। আবার এমএনসিতেও তাই রুটিন লাইফ। প্রতিদিন একই কাজ করতে হচ্ছে, একই ঝাড়ি খাইতে হচ্ছে, বস বকা দিচ্ছে। সবকিছু মিলায় আমার কাছে মনে হইল নিজের কিছু করা। আরেকটা তাড়না ছিল যে হালাল ইনকাম। ব্যবসা যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ী ছিলেন। আরো অন্যান্য অনেক ব্যাপার আমার দিকে কাজ করছে। বাবা উৎসাহিত করেছিলেন। তো সবকিছু মিলায়া মনে হইছে যে হালাল ইনকামের জন্যই আমি ব্যবসাতে আসলাম। আপনি কি ব্যবসা শুরু করলেন আগে, তারপর চাকরি ছাড়লেন? না, আমি ১ম এ সিদ্ধান্ত নিলাম I need to do something on my own. তো এইটা চিন্তা করে আমি কি করলাম? চাকরি ছেড়ে দিলাম। আপনি কি বিবাহিত ছিলেন? বিবাহিত ছিলাম। খুবই মানে সাহসী সিদ্ধান্ত হলো না তাহলে? খুবই সাহসী সিদ্ধান্ত হলো। তখন আমাদের ১ম বেবি হয় নাই। তো আমার ওয়াইফের লাস্ট মান্থ চলতেছে যখন আমি চাকরিটা ছাড়ি। আরো বেশি রিস্ক এটা পৃথিবীতে এই থেকে রিস্কি টাইম আর থাকে হতে না। পারে না। হ্যাঁ। বাট আমি ওই টাইমেই কুইট করি। চিন্তা করি যে I need to do something on my own. এই চিন্তা থেকে যখন শুরু করি এটা বলতে পারেন যে একটার পর একটা ফেইলিউর। যা করতেছি তাতে ফেল করি, যা করতেছি তাতে ফেল করি। আমার অনেক কিছু জানে না, আজকে সবাই জানবেন। আমার তো আপনারা আকলাক সম্পর্কে সবাই জানেন। বাট আকলাকের আগে যে আমি প্রায় ২২ টা কোম্পানি ওন করেছি এবং ২২ টার মধ্যে ১৮ টাই ফেল করছে। এই ১৮ টার ফেইলিউর বেশ এই ১৮ টা ফেল না করলে ৪ টা সাকসেস হইতো না। বাবরের ১৭ বার আক্রমণ করে হারার মতো যুদ্ধ এবং ব্যবসা প্রায় কাছাকাছি ব্যাপারগুলো। হ্যাঁ, তো ২০১৪ তে আমরা চেষ্টা শুরু করি। ব্যবসা করব। নানান রকম উদ্যোগ নিতে থাকি। হ্যান্ডিক্রাফট বিক্রির চেষ্টা করি। মাটির জিনিস এক্সপোর্টের চেষ্টা করি। ফার্নিচার বিক্রির চেষ্টা করি। নানা রকম জিনিস নিয়ে কাজ করা শুরু করি। নিজের কিছু স্কিল ডেভেলপ করি। ফ্রিল্যান্সিং করা শুরু করি ব্যবসাকে সারভাইভ করানোর জন্য। ব্যাংকার হয়েও সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ শিখে যাই। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের কাজ করতাম, এসইওর কাজ করতাম অনলাইনে। সেইটা দিয়ে আমার কোম্পানি সারভাইভ করত। আমি যে অনলাইনে ইনকাম করতাম সেইটা দিয়ে আমার কোম্পানির সবার সেলারি হইতো। স্বপ্নটা চালু ছিল। তো ব্যবসা কিভাবে শুরু করলাম এইটার গল্পটা আসি। ২০১৫ সাল জুনের ৫ তারিখ। আমার শ্যালক আসছে খুলনা থেকে। আমরা খুলনার মানুষ। রাত্রে ডিনার করতে বসছি সবাই একসাথে। গরুর মাংস রান্না হয়েছে। তখন আমার মনে হলো খুলনার মানুষ খুলনার মতো রেসিপিতে রান্না খাইতে পারতাম। চুই ঝাল দিয়ে মাংসটা রান্না হইতো। তাহলে কি মজাই না হইতো। আরে! তখন তো মনে হইলো চুই ঝাল তো ঢাকায় পাওয়া যায় না। যদি দক্ষিণ বাংলার যদি চিন্তা করেন খুলনা একটা বিভাগীয় শহর, ইউনিভার্সিটি আছে, বিএল কলেজ আছে,
মহিলা কলেজ, মানে অনেক এডুকেশনাল প্রতিষ্ঠান খুলনাতে, এবং সারা বাংলাদেশ থেকেই অনেকেই খুলনাতে যায় এবং খুলনার ফুড হ্যাবিটে তারা প্যাশনেট হয়ে যায়। আমার মতো যারা খুলনার থেকে বিলং করে ঢাকায়, তারা তো চুইঝাল খুঁজে। দ্যাট ইজ দ্য রিজন আমার এক হাত ভাত খাচ্ছিলাম ওই অবস্থায়, বাম হাতে মাউস ধরলাম, মনে আছে, চুইঝাল.com ইজ ইট ফ্রি অর নট এটা দেখার জন্য। তখন ডেস্কটপ ইউজ করি, মাউস ধরে কম্পিউটার চালু করলাম খাওয়া অবস্থায়। এতটা মানে আমার কাছে মনে হয়েছে দিস শুড দ্য রাইট থিং আই ডু নাও। জাস্ট চাকরি ছাড়ার পরে প্রথম মাথায় এটা আসলো যে এর আগে আমরা অনেকটা কিছু করছি, বাট দ্যাট ইজ নট সিগনিফিকেন্টলি। কি কি করছিলেন এর? হ্যান্ডিক্রাফট বিডি নামে একটা কোম্পানি করলাম, অ্যাক্সেসরিজ বিডি নামে কেন একটা এতগুলা কোম্পানি জিনিস ট্রাই করছেন? আমরা অ্যাকচুয়ালি হোয়াট এভার ওয়ার্কস, মানে আমার কাছে মনে হয় যে ট্রায়াল এন্ড এরর মধ্যে যাইতে হয়, ডু হোয়াট এভার ওয়ার্কস ফর ইউ। এই জিনিসে আমি খুঁজতেছিলাম যে তো একজন মানুষ যে একদম নতুন, সে ফান্ড সাপোর্ট পাবে কিভাবে, বা ওই জায়গাটা আপনি কিভাবে ম্যানেজ করছেন এটুকু বলা যায়? যেটা হয় উদ্যোগের জন্য নিজেকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। আমার কন্যার ডায়াপারও আমাকে স্যাক্রিফাইস করতে হয়েছে। সো তাকে খুব অল্প বয়সে অভ্যাস করানো হয়েছে যাতে সে আমার কেনা না লাগে। ওইটা হইলেও তো মাসে ৩,০০০ টাকা সেভ হয়। একটা বাচ্চার ৩,০০০ টাকার ডায়াপার লাগে মাসে। তো ব্যবসার জন্য যে কত কিছু, আমরা এমনও টাইম গেছে ব্যবসা শুরুর পরে মোর দেন 4 মান্থ আমরা গরুর মাংস ট্রাই করি নাই, কিনি নাই বাসায়। দ্যাট ওয়াজ হাউ। কিন্তু আমার অফিসের স্টাফদের বেতন, ভাড়া, অন্য জিনিস চলছে। তার মানে আমি আমার লাইফ স্যাক্রিফাইস করছি আমার কোম্পানিটাকে এগিয়ে নেওয়ার জন্য। একদম প্রথম ইনিশিয়েটিভটা যখন নিয়েছেন, মানে আমরা আসবো আপনার চুইঝালের গল্পে, এবং পরেরটা তো আমার কাছে মনে হচ্ছে যে একটু সাকসেসের দিকে আসছে। মানে আমরা আরেকটু ব্যর্থতার দিকে আচ্ছা, যদি যেতে চাই, চাকরি ছাড়ার পরে। আ চাকরি ছাড়ার পরে আমার সাথে আমার আরো ৫ জন কলিগ চাকরি ছাড়ার কথা। আচ্ছা, যে আমরা একটা কোম্পানি সবাই মিলে করব এবং যেই বিজনেসটা তারা করতেছে সেই বিজনেসটাই আমরা, যেহেতু আমাদের কাছে ক্লায়েন্ট বেজ আমাদের কাছে আছে, আমরা বিজনেসটা বুঝি এবং এটা আমরা কি বিজনেস? গার্মেন্টস অ্যাক্সেসরিজ ওকে। বিজনেস। আমার আরো ৫ জন কলিগ চাকরিটা ছেড়ে আমার সাথে জয়েন করার কথা। তারপরে উইল ডু দ্য বিজনেস টুগেদার। আমি চাকরি ছাড়ার পরে কেউ আর চাকরি ছাড়ে নাই, বিকজ কোম্পানি বুঝতে পেরে তাদেরকে হয়তো একটা ইনক্রিমেন্ট দিয়ে দিয়েছিল। তারা কি এখনো চাকরিতে আছে যে ৪ জন ছাড়েন নাই? না, তারা একেকজন একেক জায়গায় চাকরিতে, কি সবাই এখন চাকরি করছে। দ্যাটস ইট, মানে চাকরিতেই আছে আরকি। তারা চাকরিতেই আছে। এখন তারা চাকরি তারা থেকে বেরোতে পারে মনে নাই। হয় আফসোস করবে না ওই দিনের ডিসিশনটা তারা আপনার সাথে নিতে পারে নাই নাকি? হয়তো করবে, হয়তো করবে না। হ্যাঁ। আমার ভিশনটা ছিল যে আমি হয়তো নিজের জন্যও করব, মানুষের জন্য কর্মসংস্থান ওকে, তৈরি আপনি করব। তারপরে শুরু করলেন। একা হয়ে গেলেন আরকি। একা হয়ে যাওয়াতে আমি তো একটু মেন্টালি ব্রোকেন, এবং আমরা মিরপুর টিওএইচএস অফিস নেই ১০ নম্বর রোডে। অফিসটা বেশ বড়। তো আমার একার জন্য ওই অফিসটা মানে একটা বার্ডেন হয়ে দাঁড়াইল। ২ মাস কন্টিনিউ করার পরে দেখলাম যে আমি আশা করতেছিলাম, ওরাও আমাকে নিরাশ করে নাই। এই মাসের স্যালারিটা পাইলে কুইট করব, সামনের মাস পর্যন্ত ওয়েট করব। তো এই করতে, করতে আমাদের ২ মাস চলে গেল। আমার আর কেউ এখানে জয়েন করল না। যেহেতু ৫-৬ জনের ইনভেস্টমেন্টে কোম্পানিটা শুরু হওয়ার কথা, কিন্তু ফার্নিচার থেকে শুরু করে সব নিজেই খরচ করলাম। তার মানে আই বিকেম এম্পটি। তারপরে ওই অফিসটাকে সমস্ত জিনিসপত্র সহ আমার বাসায় শিফট করলাম। ডিওএইচএস এর অফিস ছেড়ে দিতে বাধ্য হইলাম। বিকজ আমাদের তখন রেভিনিউ নাই, একবারে জিরো, এবং আমি কোথাও থেকে কোনো ইনভেস্টমেন্ট নেই নাই, আমার কোনো লোন নাই। এটা আমার আবার বাসার সো মধ্যে চলে আসলো। ফার্স্ট ইনিশিয়েটিভ ফেল করলো। ফার্স্ট ইনিশিয়েটিভ ফেল। সেকেন্ড কি করলেন? এইটা করার মধ্যেই আমরা আরেকজন হ্যান্ডিক্রাফট ম্যানুফ্যাকচারারের সন্ধান পাই যে বিভিন্ন রকমের হ্যান্ডিক্রাফট তৈরি করে। উনার কাছ থেকে আমরা একটা ডিজিটাল ক্যাটালগ তৈরি করলাম, আমরা ফটোগ্রাফি করলাম, করে অনলাইনে কিছু সেল করার চেষ্টা করলাম। তখন বাংলাদেশে ওইভাবে অনলাইনে হ্যান্ডিক্রাফট নাই, একমাত্র আড়ং ছাড়া আর কেউ বেচে। ওরকম সুন্দর করে প্রেজেন্টেবল ইমেজই নাই। বিক্রি করা তো পরের কথা। ওইটাও খুব একটা রেসপন্স নাই, কারণ হ্যান্ডিক্রাফটের তো ফুড আইটেম না। আমরা তো এখন ফুড বলি যে ইটস এ নেসেসিটি। হ্যান্ডিক্রাফট যে শৌখিনতা মানুষ তো সবসময় করে না। হ্যান্ডিক্রাফটের কি রিপিট কাস্টমার হবে? না। কারণ আপনার কাছ থেকে যে একটা লাইট শেড কিনেছে, তো ওই লাইট শেডটা তো ৫ বছর যাবে। আরেকটা লাইট শেড তো তার দরকার নেই। একটা ঘরে তো একটা লাইট শেডই লাগে। তো এইটা যখন আইডেন্টিফাই করলাম, তখন বললাম যে আমার কাস্টমার তো আমার কাছে রিপিট করবে না। হয়তোবা যদি আমি কর্পোরেট ২-১টা অর্ডার পাই, সেটা রেফারাল সেল আসবে। আমরা ইন্টারন্যাশনাল মার্কেট এক্সপ্লোর করলাম। বাট এটা তখন কত আমার সালে? 2014 এর শেষে শুরু করলাম। 15 মার্চ পর্যন্ত আমরা চেষ্টা করলাম। ইন্টারন্যাশনাল কয়েকটা জায়গায় আমরা স্যাম্পল পাঠালাম। স্যাম্পল পাঠানো তো বাংলাদেশ থেকে ক্রেজি এক্সপেন্সিভ। একেকটা স্যাম্পল পাঠাইতে ৪-৫ হাজার টাকা কুরিয়ার চার্জ যায়। তারপরে আমরা ফ্রি স্যাম্পল দিলাম বায়ারদেরকে।
বললাম যে স্যাম্পল ইজ ফ্রি, কারণ চাইনা তখন ফ্রি স্যাম্পল পাঠায়, এর থেকে বেটার কোয়ালিটির better প্রোডাক্ট। quality। ওই জায়গা থেকে ফ্রি স্যাম্পল দিলাম, একটা অর্ডারও আমরা ম্যাচিউর করতে পারলাম না। এটা ইট টেক্স টাইম, ওই টাইমটা আমি দেই নাই। আমি ম্যাচিউর করতে কেন পারি নাই এখন আমি জানি। একটা গল্প বলি তাহলে বুঝবেন। আমরা যখন রিসেন্টলি কোনো একটা কিছু শুরু করে আমরা এটা ফল পাওয়ার জন্য উদগ্রীব হয়ে যাই। এখন আমি যদি একটা এক্সাম্পল দেই, বাংলাদেশে মাঝে একটা কৃষিতে খুব একটা ট্রেন্ডি জিনিস আসছিল, ভিয়েতনামি নারকেলের চারা। দেখছেন কিনা? আমি শুনেছি, বাট আমি ওভাবে দেখি না। ভিয়েতনামি নারকেল চারার একটা মানে কমন বৈশিষ্ট্য হলো এইটা সবাই বলে ২-৩ বছরে ফল ধরে এবং নারকেল কিংবা ডাব নিচ থেকে দাঁড়ায় পারা যায়, এরকম একটা ছবি দিয়ে সবাইকে খুবই হুজুক দারুণ। তোলা হইলো এবং লাখ লাখ বলবো না, কোটি কোটি টাকার চারার ট্রেড হইল। কিন্তু বাংলাদেশে এই চারাটা আসলে এইভাবে ফলন হবে কিনা এটার সাকসেস টেস্ট করা হয়নি। অর্থাৎ এইটা পুরাটাই নার্সারির ব্যবসা। একটা নারকেল গাছ, আপনি যখন এই বিজনেসে আসবেন আপনাকে জানতে হবে, এখন আমি জানি যে জানতে হবে আমি একটা নারকেলের চারা লাগানোর পরে ৬ বছর আমি কোনো রিটার্ন অ্যাকসেপ্ট আশাই করতে পারি না। এক্সপেক্টই করে দেয়। না, কোনোভাবেই আপনি এক্সপেক্ট করতে পারেন না। কারণ কি? মানে প্রত্যেকটা এভরি গুড থিং টেক্স টাইম। কারোর জন্য এটা ৩ বছর, কারোর জন্য ৫ বছর, কারোর জন্য ১০ বছর। তো নারকেলের চারার গুড টাইমস হচ্ছে আপনি প্রথম ওর কাছ থেকে ভালো কিছু পাবেন আফটার 6 ইয়ার্স, অর্থাৎ প্রথম ফলনটা পাবেন। এবার আপনি ৩ বছর পরে যদি যে হতাশ হয়ে যান, আশা ছেড়ে দেন, আমরা আমাদের উদ্যোগে সবসময় খুব কুইক রিটার্ন চাই। এই কুইক রিটার্নটা আমাদের উদ্যোগগুলোকে ফেইল করায়, হতাশার মধ্যে ঢুকে যাই। সো আমরা যখন নারকেলের চারা লাগাবো কিংবা একটা উদ্যোগ নিব, উই হ্যাভ টু ডিফাইন মানে ডিফাইনই করতে হবে ওয়্যার আই শুড মিট দ্য ব্রেক ইভেন। তো যদি আমরা ব্রেক ইভেন পয়েন্টটা কোন বছরে কত সালে অ্যাচিভ করব এটা জানি, তাহলে এই যে ৩ বছর আমরা লস করব, এই লসের প্রিপারেশনটা মাথায় সেট হয়ে গেল। মানে ব্রেক ইভেন অ্যাচিভ না করা পর্যন্ত তো আপনি লাভে যাইতে পারতেছেন না, লস। এই লসটা কত দিনের লস, এই লসটা কত দিনের লস যদি আপনি এটা বের করতে পারেন, তাহলে ইউ নো আপনার এই লস পর্যন্ত পৌঁছাইতে কত টাকার ফান্ডিং লাগবে। উদ্যোক্তার আরেকটা চ্যালেঞ্জ হ্যাঁ, হচ্ছে এই শুধু কি ফান্ড লস না করে সার্ভাইভ করে তো ওই পর্যন্ত যাওয়া যায়। স্টার্টআপ আমরা যেই জিনিসটা বলি এইটা অ্যাকচুয়ালি মাইনাস আমি থেকে শুরু। স্টার্টআপ কালচারটার বাইরেও যদি বলি, অনেকে তো বেশিরভাগ ব্যবসাতে আপনার একটা ক্যাপেক্স আছে, একটা অপেক্স আছে। এই ক্যাপেক্স, অপেক্স, ফিক্সড অ্যাসেট সমস্ত কিছু মিলায়ে আপনি যদি ফাইন্যান্স কস্ট ধরেন, আমরা ক্যালকুলেট করি না তাই বলতেছি, কিন্তু উনি একটা অ্যাডভান্স করছেন ১০ লাখ টাকা। ধরেন একটা দোকান নিতে গেলে ঢাকা শহরে ১০ লাখ টাকা অ্যাডভান্স লাগে। ওই দোকানে মালামাল তুলতে ১০ লাখ টাকা লাগে, ইন্টেরিয়র করতে ৫ লাখ টাকা লাগে, ২৫ লাখ টাকা। এই ২৫ লাখ টাকা তো পরের মাস থেকে আপনাকে ৫০,০০০ টাকা রিটার্ন দিবে না। যদি ৫০,০০০ টাকা রিটার্ন না দেয়, তাহলে রিটার্ন অন ইনভেস্টমেন্ট তো আপনি বুঝতে পারছেন। অ্যাকচুয়ালি লস হবে, কিন্তু মানে সার্ভাইভ করে করেও যাওয়া যাবে। সার্ভাইভ করে যাওয়া যাবে, বাট অ্যাকচুয়াল যদি এই পুরা ইনভেস্টমেন্টটাকেই বিজনেসের উপরে দেখান, তাহলে আপনার লাভ হবে না। আপনার এটা ইন্টেরিয়র বা রিয়েল অ্যাকাউন্টস হিসাবে লাভ হবে, রিয়েল অ্যাকাউন্টস, লস আমি হবে তো না। যেহেতু ফাইন্যান্সের Right, স্টুডেন্ট, সো right. আমি আই নো যে এই অ্যাসেট, এই ফাইন্যান্স, এই রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এই সব যদি আমরা একটা ছকে ফেলাই, দেয়ার ইজ নো বিজনেস এক্সেপ্ট ফর কারেন্সি ট্রেডিং অ্যান্ড এভরিথিং। ট্রেডিশনাল কোনো বিজনেসেও ডে ওয়ান থেকে প্রফিট করা সম্ভব না, এক্সেপ্ট ওই যে বিকাশ নগদের রকেটের যে দোকানগুলো আছে যে Right. কমিশন দিয়ে, আসলে, ওইটা উদ্যোগ বলা হ্যাঁ। যায় না। মানে আমি যেটা আসলে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন, মানি এক্সচেঞ্জ, এই টাইপের ব্যবসাগুলো ইনস্ট্যান্ট, তাও ইট হ্যাজ, আপনি Cost জানেন না আছে। একটা মানি এক্সচেঞ্জ কি পরিমাণ মানি হোল্ড করা লাগে ওই ব্যবসাটা করতে। আমি আমার দর্শকদের জন্য এখানে ৩টা বিষয় আপনার কাছ থেকে পিক করলাম। ১ নাম্বার হচ্ছে আপনি নারিকেল গাছের মতো করে উদ্যোগে আসতে হবে, নারিকেল গাছ লাগানোর মতো। লম্বা সময় পরে রিটার্ন আসবে। এটা যদি আমার মাথায় থাকে, তাহলে আমি ধৈর্য ধরে লেগে থাকবো। আর লেগে থাকতে লস হতে পারে, কিন্তু সেটা সারভাইভ করে এগোনো পসিবল। আরেকটা বলেছেন আপনি যে প্রথম দিকে ফান্ডের ব্যাপারে বলেছেন। ফান্ডের ব্যাপারে হচ্ছে নিজের লাইফের সর্বোচ্চ স্যাক্রিফাইসটা করতে হবে। এইটা ফ্যামিলির অর্থাৎ ডায়পার না কিনে, গরুর মাংস না খেয়ে, অনেক রকমের স্যাক্রিফাইস করে হলেও ফান্ড ম্যানেজ করা লাগছে মানে বা যায়। উদ্যোগটাকে বাঁচিয়ে রাখা, মানে ফান্ড ম্যানেজ করা ঠিক না এটাকে। এর পরের উদ্যোগটা কি ছিল আপনার? হ্যান্ডিক্রাফটে তো আপনি আমরা একটু তাড়াহুড়া করছেন আসলে। নারিকেল exactly- গাছের ধৈর্য ধরেন। এক্স্যাক্টলি, তখন তো আমি বলতে পারেন যে ম্যাচুরিটি আসে নাই। আমি খুব অল্প বয়সেই মানে ৪-৫ বছরের আমার চাকরির ক্যারিয়ার, তারপরে আমার বিজনেস শুরু। তা আমার উদ্যোক্তা হওয়ার পরের এক্সপেরিয়েন্স না থাকলে উদ্যোগকে কিভাবে বাঁচায় রাখতে হয়, মানে একটা মালির কাজ করার মতো আর কি।
আপনি যদি বেশি পানি দেন গাছ মরে যাবে, আবার পানি একবারে না দেন তাও মরে যাবে। সবসময় একটা পরিমিত জিনিসপত্র করতে হয় গাছ বাঁচানোর জন্য। উদ্যোগগুলো সেম। আপনি চাইলেই ওর কাছ থেকে পরের দিন রিটার্ন যেমন পাবেন না, চাইলেই আপনি বন্ধও করতে পারবেন। বন্ধ করাটা ইটস ডিফারেন্ট। আমার এক বিদেশি বন্ধু আমাকে একবার বলছিল, জাহিদ, ওয়ান্স ইউ এন্টার ইন সার্ভিস ইন্ডাস্ট্রি, ইউর কাস্টমার উইল নট লেট ইউ ক্লোজ ইউর বিজনেস। সো আপনি যখন একটা সার্ভিস, এমন একটা সার্ভিস ডেভেলপ করবেন যে সার্ভিসটা ক্রেতার জন্য গুরুত্বপূর্ণ, যে সার্ভিসটা ছাড়া তার চলবে না, তখন কাস্টমাররা আপনাকে বন্ধ করতে দিবে না। দ্যাটস দ্য রিজন আমরা চুইঝাল ডোমিনটা দেখলাম অ্যাভেলেবেল। খেতে বসছি, মানে বাঁ হাত দিয়ে ডোমিনটা কিনছিলাম, ডান হাতে ভাত, তখন গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছি। চুইঝাল.com ডোমিনটা দেখলাম অ্যাভেলেবেল। সো জাস্ট ওই অবস্থায় ওখানে পারচেস করলাম আমরা। আই ওয়াজ টু মাচ এক্সাইটেড। ওই রাত্রে আমার শ্বশুরকে ফোন করলাম, করে বললাম যে আপনি একটু যান, যে আমাকে জানান চুইঝালের এখন খুলনাতে রেট কত টাকায় আমি একটু মোটা সাইজের ভালো চুইঝালটা পাবো। আমার শ্বশুর আমার সোর্সিং এজেন্ট এবং সাপ্লায়ার হিসেবে আর কি হইল। তো আমার শ্বশুর, আমার কাছে তখন পুঁজিপাতি কিচ্ছু ছিল না। তো তাহলে কি হইল, শ্বশুর কিনে পাঠাইলে এই টাকা তো 2 দিন পরে দেওয়া যাচ্ছে। এই একটা বলতে পারেন যে প্লাস পয়েন্টও হবে। তো উনি 1-2 হাজার টাকা, 3 হাজার টাকা, 5 হাজার টাকার মাল নিজে কিনে পাঠাই দিত। পরের দিন বিক্রি করে আমি পরের দিন আবার বিকাশে দিতাম, আবার উনি পাঠাই দিত। দ্যাট ইজ হাউ এটা স্টার্ট হইল। আমরা চুইঝালের প্রাইস নিলাম, আমাদের ফেসবুক একটা পেজ করলাম এবং আমরা প্রথম দিন থেকে ওয়েবসাইটে আমাদের প্রোডাক্ট আপ করে ফেললাম। যেহেতু আমি ওই যে ডোমিন হোস্টিং এর কাজগুলো মাঝে শিখছি আমার বিজনেস সার্ভাইভ করানোর জন্য, পেজ আমি ডেভেলপমেন্ট ট্যাবলেন্ট সবই এই যে পেজ ডেভেলপমেন্টের ওয়েবসাইট, ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস, এই জিনিস আমি নিজে শিখছি। আমি এইটার ব্যাকগ্রাউন্ডের না। পিছনের গল্পটা আরেকটু টানতে চাচ্ছিলাম, আপনি কি ইন্টারেস্টেড কিনা? মানে যেমন আপনি তো হ্যান্ডিক্রাফটের বিজনেস করলেন, পরেরটা আর কি, মানে আমরা কোনোটাই কুইট করি না। মানে একটু একটু করে একটু একটু এক্সপেরিমেন্ট করে করে এগোতে করে থাকেন। হ্যাঁ, আর আমরা এখনো হ্যান্ডিক্রাফটের গল্প শেষ হয় নাই আর কি। গল্প আসবে হয়তোবা। আচ্ছা। আমি জাস্ট জার্নিটা বলছি। তারপরে আমরা চুইঝাল ডোমিনটা কেনার পরে স্টার্ট টু সি অ্যাকচুয়াল সেলস। আমাদের কাছে টাকা আসা শুরু করলো। এর আগে আমাদের কাছে টাকা আসা শুরু করে শুরু নাই। করে। বিজনেস করছি, বিজনেসের নাম ঠিকানা নিছি, খরচ করছি, বাট ইনকাম শুরু হয় নাই। তো সব বিজনেসে ইনকাম শুরু হয় না আসলে। কোনো বিজনেস ইনকাম শুরু হওয়ার আগেও কুইট হয়ে যায়। এটাও আরেকটা অভিজ্ঞতা। চুইঝাল আমরা যেদিন শুরু করলাম সেদিন থেকে আমাদেরকে রিটার্ন দেওয়া শুরু করলো এবং এটার ইনভেস্টমেন্ট বলতে শুধুমাত্র আমার ডোমিন কেনা। এছাড়া তো যেই সেটআপে ছিলাম, যেই জায়গা ছিলাম, ওই জায়গা থেকে চুইঝালের অপারেশন আমরা চালাচ্ছিলাম। ওই যে ফার্নিচার আমার বাসার একটা রুমে আমরা শিফট করি, আর কিছু ফার্নিচার মানে গোছায় রেখে দিই বাছায়। ওই একটা রুম থেকে আমরা এমনও গেছে শুধু চুইঝাল মাসে বিক্রি করি 15 লাখ টাকার একটা রুমের একটা বিজনেস থেকে। তার মানে আমার বলতে পারেন যে ব্যবসা জীবনের ভাগ্যর চাকা ঘুরতে শুরু করে এবং এটা 2015-16। তারপরে আমরা দেখলাম যে চুইঝাল তো একটা মশলা আইটেম, মানুষের তো আরও অনেক মশলা লাগে। তো 2016 সালে আমাদের ওয়েবসাইটে আমরা যত রকমের মশলা পাওয়া যায় এই মশলাগুলো আমরা ইনকর্পোরেট করি। 2016-তে আরেকটা জিনিস আমরা করি, সেটা হচ্ছে আমাদের আচারের যে পোর্টফোলিওটা, এটাও আমরা আমাদের ওয়েবসাইটে অনবোর্ড করি। আমার ওয়াইফ খুব ভালো আচার বানায়, তো তার আচারের বানানোর যে প্রতিভা, এটা আমরা কাজে লাগানো। আমরা সবকিছু শ্বশুরবাড়ি কেন্দ্রিক দেখতেছি। অনেক সাপোর্ট। মানে শ্বশুরবাড়ি বললাম আর কেন্দ্রিক কি, ঠিক হ্যাঁ। না, ব্যাপারটা হচ্ছে আমার ওয়াইফ সাপোর্টিভ। আমার ওয়াইফ সাপোর্টিভ না হইলে এই বিজনেসগুলো, বাসায় থেকে ব্যবসা করতে গেলে বউয়ের সাপোর্ট লাগে, এটা ছাড়া উপায় নেই। এখন পর্যন্ত আমাদের হেড অফ প্রোডাকশন কিন্তু আমার ওয়াইফ, এটা আমাদের বিজনেসের। আমি মার্কেটিং সাইডটা দেখি, আমার ওয়াইফ প্রোডাকশন সাইডটা দেখে এবং এইটার সে দেখে। দুইজন মিলে কোম্পানিটা চালাই, এই জন্য কিন্তু আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো। আমরা আমাদের বলতে পারেন যে জার্নিটা, ইটস আওয়ার জার্নি, নট মাই জার্নি। সো আপনার অর্ডার আসা শুরু করলো এবং অনেক বেশি পরিমাণে আপনার সেল করা শুরু করলেন চুইঝাল.com থেকে। তারপর মসলা এড করা শুরু করলেন। এবং লাস্টলি পিকলস। লাস্টলি বিকাশ। 2019, 20, 21 এই টাইমটাতে মানে আমার থেকে হ্যাপি মানুষ ঢাকা শহরে খুব কম ছিল। মানে একদম। এতটাই আল্লাহর রহমত আল্লাহর রহমত আসছে এবং এখানে আমার কোনো ফাইন্যান্স ছিল না, কোনো লোন ছিল না, কোনো বার্ডেন নাই। কেউ মানে শান্তিতে ঘুমাতে পারতাম। আমার কাছে কেউ কোনো যদি টাকা কিছু পায় না। বার্ডেন অবশ্যই ছিল, সেটা তো আপনি অলরেডি শোধ করে ফেলছিলেন হয়তো বা টুকটাক, যেহেতু অনেকগুলো
যাই। ছোট, ছোট উদ্যোগ নিচ্ছিলেন। আ ব্যক্তিগত লেভেলে লোন-টোন বি তো নিশ্চয়ই ছিল? না, এটা আমি আচ্ছা। সামহাউ আমি পার্সোনাল ফাইন্যান্স থেকে ম্যানেজ করছি। আমার আপনার যেটা জায়গা থেকে যদি আমি না চিন্তা করি, আরেকজন যদি শুরু করে, সে যদি কিছু লোন-টোনও থাকতো, কিন্তু তাহলেও এটা দেখেন ক্লিয়ার রিকভার কিন্তু হয়ে যাচ্ছিল। হ্যাঁ, তার মানে আমরা আবার ওই নারকেল গাছের গল্পে যদি যাই, যে কেউ শুরু করতে চায়, তাকে একটু লেগে থাকলে ননস্টপ সে কিন্তু ওই একদিন না একদিন তার স্কোপটা চলেই আসবে, তাই না? এভরি গুড থিংস টেকস টাইম। টেক্স টাইম। এইটা যদি আপনি বিশ্বাস এবং করেন, টাইম ইজ দ্য গ্রেট হিলার। হ্যাঁ, এনিথিং সো আপনাকে যদি কোনো কাছে ফল পেতে হয়, তার গোড়ায় পানি দিতে হবে এবং উদ্যোক্তা অপেক্ষা হয়ে ওঠার করতে হতে মেইন মূলধন কি তাহলে সময়, লেগে থাকা? ধৈর্য। ধৈর্যের কথা যেমন মনীষীরা বলছে, কোরআন হাদিসে আসছে, প্রতিটা ধর্ম, শুধু মুসলিম ধর্ম না, প্রতিটা ধর্মে আপনার ধৈর্য নিয়ে বলা হয়েছে। বুদ্ধ তপস্যা করছেন, তাই না? তো প্রতিটা ধর্ম কিন্তু আমাদেরকে শিখাইছে। পৃথিবীতে তো ধর্মগুলো কিন্তু হানাহানি শিখায় না। কোনো ধর্মতে হানাহানি শিখায় না। সো আমরা কিন্তু যদি মনীষীদের কথাও চিন্তা করি, এভরিথিং ওই ধৈর্যের উপরে। ধৈর্যের উপরে। আরেকটা জিনিস হচ্ছে, মানে আমার দর্শক যারা, তারা একটু বেশি আর্লি স্টেজের। তারা ওই যে আপনার একটা কথা আলোচনায় আমি সেখানে আপনাকে খোঁচা দিব, ওই যে বেকারত্ব নিয়ে, যেখান থেকে আপনি এমপ্লয়মেন্ট এবং মানুষের কিছু করার চিন্তাটা বলছিলেন, সেটা আমি যাব। আমি জাস্ট বলতে চাচ্ছি যে, দেখেন আপনি হ্যান্ডিক্রাফটের জায়গাটা এখন কিন্তু আরো বেশি বাড়ার কথা। ১৪-১৫ জায়গায় যদি এখন ২৪-২৫ চিন্তা করি, বা ২৬, ২৭, ২৮ সামনে যেটা আসতেছে, মানুষের কিন্তু নিশ ডিমান্ড, শৌখিন ডিমান্ড, এগুলো কিন্তু বাড়ছে দিন, দিন। ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস যত কিছুই হোক, স্ট্রাগল করে, করে স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে, মানুষের শৌখিনতা বাড়ছে। আপনি কি ওটাকে এখনো ধরে রাখছেন লিঙ্কগুলো, না একদম ছেড়ে দিয়েছেন হ্যান্ডিক্রাফট? আমাদের ডোমিনটা আছে এখনো পর্যন্ত। স্বপ্নটা তার মানে এখনো সুপ্ত অবস্থায় আছে। ওটা রাইট। আছে। ফেসবুক পেজটা আছে। আর কি, বাট কি আইডিয়া আপনি আর কি, কি ট্রাই করেছেন? মানে আমার দর্শকরা যদি আরো কিছু আইডিয়া পেতে আমরা চায়। জুয়েলারি ট্রাই করেছিলাম। মানে নানা জিনিস। আমরা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার যেগুলো ছিল, চায়না থেকে তখন নতুন আসা শুরু করে। ওই যে প্লাস্টিকের ফুলদানি দিয়ে অফিস সাজানোর। চমৎকার! আপনি একেকটা জিনিস, আপনার ফুড ক্লিক করেছে। ফুডে হ্যাঁ, অনেক ডিমান্ড। রাইট। এ কারণে আরো বেশি ক্লিক করবে। কিন্তু এটা কিন্তু রেড ওশান। এখানে কিন্তু অনেক যোদ্ধা। কিন্তু আপনি যদি প্লাস্টিক ফ্লাওয়ার, আপনার একজন দর্শক যদি আপনার কাছ থেকে একটু বুদ্ধি নিয়ে যদি কিছু শিখে, আজকে যদি সে নতুন একটা আইডিয়া শুরু করতে পারে, এটাতে কিন্তু কম্পিটিটর কম। রাইট। সে একটু ভালো করতে পারলে, ডিফারেন্ট কিছু করতে পারলে, তার কিন্তু একজন উদ্যোক্তা হিসেবে দাঁড়িয়ে যাওয়া হয়ে যাবে, এবং একসময় সে আরো বড় কিছু স্প্রেড করার সুযোগ পাবে। প্লাস্টিক ফ্লাওয়ারের আগে আমি চাই হচ্ছে জুয়েলারি আইটেম। যখন ব্যাংকে চাকরি করি, তার আগে একটা চাকরি করছিলাম। আমিন গোল্ড নামে একটা প্রতিষ্ঠান। চকবাজারের একটা হোলসেল জুয়েলারি শপ। এটা হচ্ছে অ্যাক্সেসরিজ ওনারা বিক্রি করেন, ওমেন্স অ্যাক্সেসরিজ। ইমিটেশন জুয়েলারি যেটাকে বলি। উনাদের ক্রেজি ডেইলি সেলস ছিল। এখন আর ফিগারটা না বলি, বাট ক্রেজি ডেইলি সেলস ছিল। ব্যাংক বাক্স নিয়ে এসে টাকা কালেক্ট করত প্রতি রাত্রে। চমৎকার! স্ট্যান্ডার্ড চার্টার্ড এবং এইচএসবিসি ওয়াজ তাদের ব্যাংক। এই বিজনেসটাতে আমি একটা ব্রাঞ্চ ম্যানেজার মানে হিসেবে চাকরি করি। তো ওখানে আমি দেখছি যে এটার কি পরিমাণ ডিমান্ড, কি পরিমাণ ইয়ে। তো আমরা যেহেতু এটার উনি আমার পরিচিত, আমি যেহেতু উনার ওখানে চাকরি করছি, সেই সুবাদে উনার কাছ থেকে কিছু প্রোডাক্ট দিয়ে এবং আলিবাবা থেকে কিছু প্রোডাক্ট আমরা অর্ডার করে নিয়ে এসে আমাদের পেজের মাধ্যমে অনলাইনে বিক্রির চেষ্টা করি। দ্যাট ইজ দ্য মোস্ট মিস্টেক আই এভার ডান। এই জিনিস যদি আমি জাস্ট ব্যাগে করে নিয়ে, যদি কেউ আজকে শুরু করতে চান, আপনাকে আমি আইডিয়াটা দিচ্ছি। আপনি ঢাকা থেকে ইমিটেশন কিনবেন, আপনার ব্যাগে সাজাবেন, এইটা নিয়ে কোনো একটা উপজেলা শহরে চলে যাবেন, প্রতিটা দোকানদারের কাছে যাবেন, ভাই এই মাল আনছি আমি, কত দিবেন আপনি? নেগোশিয়েট করে ক্যাশ টাকায় বিক্রি করে চলে আসেন। আপনারা যারা বেকার আছেন, যদি ইমিটেশন চকবাজার থেকে কিনে নিয়ে যায় গ্রামে গ্রামে কিংবা কোনো উপজেলা শহরে একটা ব্যাগ যদি আপনি ট্রেড অফ করতে পারেন, তাহলে ১০,০০০ টাকা প্রফিট করা সম্ভব। এক ব্যাগ আপনার জাস্ট ব্যাকপ্যাকে যদি যতগুলা ইমিটেশন ধরে, এটা নিয়ে যদি আপনি একটা উপজেলার কোনো একটা ইমিটেশন মার্কেটে এটা বিক্রি করে আসতে পারেন, যদি আপনার মধ্যে সেলস স্কিল না থাকে, তাহলে আপনি তো উদ্যোক্তা হতে পারবেন না। না, এটা তো মাস্ট। হ্যাঁ, তো সেলস স্কিল আছে। ধরেন আপনি একটা কোম্পানির সেলস এক্সিকিউটিভ, ধরেন বড় বড় কোম্পানিতে, ওষুধ কোম্পানিতে চাকরি করছেন, তার মানে আপনি বিক্রি করতে পারেন। আপনার যদি মনে হয় যে আমি যে কোনো জিনিস দিলে বিক্রি করতে পারি, তাহলে আপনি ওয়াই নট ইউ স্টার্ট ইউর ওন বিজনেস। আমি তাদেরকে বলি, আমার কাছে এসে যারা বলে যে ভাই একটা আইডিয়া দেন, আমি বললাম তুমি কি করো? আমি তো এরকম কোম্পানি। আমি বললাম, তুমি আমার কোম্পানির প্রোডাক্ট নিয়ে যাও, যে কোনো জায়গায় বিক্রি করো, ইউ গেট দ্য কমিশন। কমিশন ইজ ইউর সেলস। তুমি যদি নিজের কোম্পানির নামে বিক্রি করতে চাও, উই ডু হোয়াইট লেভেল। আর তুমি যদি তোমার নামে বিক্রি করতে চাও, তুমি যদি মনে করো বিক্রিটা তুমি পারো। চমৎকার! তার মানে কয়েকটা জিনিস কিন্তু লাগবে।
ওই যে উপজেলা শহরে গিয়ে ব্যাগ কাঁধে নিয়ে বিক্রি করার প্রথম যে একটা টেবো, এটা ব্রেক করতে হবে। রাইট। যে আমি পারবো, আমি এটা করছি। আমি ঢাকা মিশনের স্টুডেন্ট, আমার হাতে ভারী ব্যাগ, আই এম সেলিং ইন ডোর টু ডোর। এটা কিন্তু আমার স্টার্টের গল্প শুরুর দিকে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমাকে একজন দারোয়ান ঢুকতে দেয় না এবং খুবই নেস্টি বিহেভ করছে, ধরেন কথার কথা, অথচ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। তো ওই ব্রেকটা মাস্ট লাগবে, এটা হচ্ছে নাচতে নাইমে তো ঘোমটা ঘুমটা দিয়ে দেয়া লাগে। যাবে না। এইটা হচ্ছে কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে সে যখন 6 মাস এটা করবে, তারপরেই তার সাথে 2টা লোক চলে আসবে যে ব্যাগ নিয়ে উপজেলা শহরে যাবে। সে কিন্তু তো শুধু তাদেরকে মনিটর করে এবং আরেকটা জেলায় এক্সপ্লোর করার চেষ্টা করবে। রাইট, 6 বছরের মাথায় তার টিম চলে আসবে, সে কিন্তু গাড়িও কিনবে। রাইট। তার মানে ওই জায়গাটা শুধু আমাদের কিন্তু ভাঙতে হবে। আপনাকে যেটা করতে হবে, প্রথম দিকে আপনার কাছ থেকে যেই লোকগুলো জিনিসপত্র কিনবে তারা দাম দর করবে। পরের সপ্তাহে দাম দর করবে। এর পরের সপ্তাহে তো সে আপনাকে বলবে এই মডেলের 5টা মাল দেন, ওই মডেলের সে আপনাকে অর্ডার দেওয়া শুরু করবে। দেন আপনার আর ওইখানে যাওয়ার দরকার নেই। যখন সে মডেল অনুযায়ী অর্ডার দিচ্ছে, তখন আপনি একটা ডেলিভারি ম্যান ওখানে অ্যাসাইন করে ইউ মুভ টু নেক্সট উপজেলা। সো সবচেয়ে টাফ এখানে জায়গাটা আপনি কি বলবেন? এখানে সবচেয়ে টাফ জায়গাটা হচ্ছে কোয়ালিটি। নাচা শুরু করা। নাচা শুরু করা 1 নাম্বার। হ্যাঁ, 2 নাম্বার হচ্ছে শুধু দেখা যে আমার মালটা যেন আমার আইডেন্টিটি ক্রিয়েট করে। মানে আমি যেন একটু বেটার ডিজাইন, ভালো কোয়ালিটি। দেখেন, একটা হচ্ছে আমি বলি যে যদি ক্রাইমটা আপনি বলে করেন তাহলে ক্রাইমটা ক্রাইম থাকে না। রাইট। সো দোকানদারকে বলে দেওয়া যে ভাই এইটার মালের কিন্তু রং থাকবে না, তাহলে কি আপনার উপরে আর আপনার যে মালটা রং থাকবে না সেটা বলে দিতে হবে, ভাই এটার দাম কম, এই মাল যদি আপনি আমার কাছ থেকে নেন এই মালের রং থাকবে না, আপনি এটা গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন, এইটা রং থাকবে, এইটার কালার গ্যারান্টি এতদিন। এটা আপনি যখন কিনতেছেন তখন বলে দিবেন, এক্স্যাক্টলি সেম জিনিস কাস্টমারকে দিয়ে দিবেন, তাহলে ব্যবসাটা হালাল হইল এবং দোকানদার আপনার উপরে ট্রাস্টটা থাকলো যে ভাই না, আমি এটা কাস্টমারকে গ্যারান্টি দিয়ে বিক্রি করব। আর যে গ্যারান্টির দরকার নাই, যে লো বাজেটের খুঁজতেছে, দুইটাই কিন্তু দেখতে কাছাকাছি, চমৎকার। অর্নামেন্টের মধ্যে দুইটাই দেখতে কাছাকাছি। আমরা তো সময় চলে যাচ্ছে। জুয়েলারির পরের আইডিয়াটা কি ছিল? আমরা তো নানা জিনিস, যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, এটা একটু শুনতে চাই আরকি। আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট হচ্ছে বিসমিল্লা টাওয়ার। কেউ যদি এখনো উদ্যোক্তা হতে চান, বিসমিল্লা টাওয়ারে হেঁটে যাবেন 1 থেকে 9 তলা পর্যন্ত। কোথায় এটা বিসমিল্লাহ টাওয়ার? পুরান ঢাকা। ওকে, মানে সব দর্শকদের জন্য আরো হ্যাঁ। একটু ক্লিয়ার করার চেষ্টা তো করছি। হ্যাঁ। আপনার যদি আর্টিফিশিয়ালের ফ্লাওয়ারের ব্যবসা করার ইচ্ছা থাকে, বাংলাদেশ থেকে যদি শুরু করতে চান, তাহলে পুরান ঢাকা চলে গেলেই হবে। আর চায়না তো আপনি আলিবাবা গেট দেখলেই পেয়ে যাচ্ছেন। এরপরেও যদি আপনার মনে হয় যে আমি আরও বড় আকারে শুরু করতে চাই, তাহলে ক্যান্টন ফেয়ার আপনার জন্য সবচেয়ে ভালো জায়গা। আমি সবাইকে বলবো যে ছোট করে শুরু করা ভালো, অনেক বড় ইনভেস্টমেন্ট না নিয়ে আমি যে বিক্রি করতে পারি এইটা বোঝা আগে জরুরি। মিনিমাম ভায়াবল প্রোডাক্ট, হ্যাঁ, এমভিপি করাটা, এমভিপি। এমভিপি করাটা খুব জরুরি। কারণ আপনি যদি বিক্রি না করতে পারেন, চায়না থেকে 1 কন্টেইনার মাল আনতে যে কেউ পারে, পকেটে টাকা আছে, ইউ ক্যান ব্রিং এনিথিং। আর ক্যান ইউ সেল, এটা আমার কোশ্চেন। আপনি যদি বিক্রি না করতে পারেন, ওই 1 কন্টেইনার বোঝা আপনার কাঁধে চেপে বসবে, আপনার মাথায় চেপে বসছে, আপনি ঘুমাতে পারবেন না 1 কন্টেইনার মাল চিটাং পোর্টে এসে পড়ে থাকলে। যে কোনো ব্যবসা নামার আগে আপনার প্রথম কোশ্চেন কিংবা প্রথম যে ব্রেকটা করতে হবে, ওয়্যার আই ডু সেল দ্য প্রোডাক্ট, হু ইজ দ্য কাস্টমার। প্লাস্টিক ফ্লাওয়ারের কাস্টমার কারা এবং কোথায়? প্লাস্টিক ফ্লাওয়ারের কাস্টমার হতে পারে একটা আপকামিং ব্যাংক। চমৎকার। এটা কিন্তু অনেকে জানে না। Right. একটা নতুন কোম্পানি বাংলাদেশে ঢুকেছে, তার সবগুলো অফিসে ইন্টেরিয়র হবে। সেখানে এই আপনাদের এখানে 2টা গাছ দেখতেছি, এটা যদিও ন্যাচারাল গাছ, আর্টিফিশিয়াল হওয়ার চান্স আছে, একই দেখ। এই গাছগুলো দিয়ে তারা অফিস সাজাচ্ছে। এখন যদি একটা ব্যাংক 50টা ব্রাঞ্চ শুরু করে, তার জন্য কিন্তু তার গাছ দরকার 50টা ব্রাঞ্চ। এটা হতে পারে। কিছু কিছু এটিএম বুথেও আমি দেখছি প্লাস্টিকের গাছ রাখা আছে, টব রাখা আছে। সো যাদের বেশি এটিএম বুথ আছে তাদেরকে আপনি রিচ আউট করতে পারেন। ইন্টেরিয়র প্রজেক্টের জন্য হইতে পারে। হাউস হোল্ড আমি সবার পরে রাখতে চাই সব বিজনেসে, কারণ এইটাকে আপনাকে 1 to 1 যে তাকে রিচ করতে হচ্ছে। আমি সব সময় বিজনেসে B2B কে প্রায়োরিটি দিয়েছি B2Cর আগে বা এবং D2Cর আগে। পৃথিবীতে যত বড় বড় কোম্পানি আছে, এভরিওয়ান B2B মেইন। রাইট। তো আমরা চেষ্টা করি যেন আমরা কাস্টমারের কাছে পৌঁছানোর আগে হু ইজ দ্য বিগ ক্লায়েন্ট। আমি যখন এখন আচার বানাই, আমরা চিন্তা করি 1 টন আচার কে কিনতে পারবে। ঢাকা শহরে 10 জনের লিস্ট বের করি যারা 1 টন করে আচার কিনতে পারে। সো এই 10 জনকে আমরা কিভাবে, হোয়াট ইজ দেয়ার ইন্টারেস্ট, হোয়াট ইজ দেয়ার স্ট্রাগল, তাকে আমি কোথায় পাবো, কোথায় গেলে মিট করা যাবে,
এই বায়ারগুলার লিস্ট করি আমরা। তো আমি ১ টন আচার মাসে লাগে এরকম মানুষগুলাকেই রিচ করার চেষ্টা করি। রাইট। একদিন হয়তোবা আপনার এতগুলা রিটেইল শপও হয়ে যাবে নিজেরই, যে আপনি নিজেই আর বিজনেস টু বিজনেস এবং ডিরেক্ট আপনার আমরা কখনোই হয়তোবা B2B টা বন্ধ করতে চাই না। করব না। এটা কারণ তো প্রশ্নই এইটা আসে না। হচ্ছে হ্যাঁ। যেকোনো বিজনেসের ফুয়েল। আরএফএল থেকে শুরু করে প্রাণ থেকে অনেক বড়, বড় এভরিওয়ান, কোম্পানি আছে। এভরিওয়ান তাদের নিজের অনেক বড়, বড় শোরুম আছে। স্টিল তাদের সবচেয়ে বড় মার্কেট আই থিংক ডিলারশিপ। ডিলারশিপ। সো আমরা এরপরে যদি যেতে চাই, পরের উদ্যোগটা প্লাস্টিক ফ্লাওয়ারের পরের উদ্যোগটা কি ছিল? মানে রিয়েলি ইন্টারেস্টিং। মানে আপনার এই জায়গা থেকে যে কি পরিমাণ শিখবে মানুষ, আমি মানে নিজের গল্পগুলো তো এভাবে বলা যায় না। সো আপনার কাছ থেকে শুনে আই এম ফিলিং এনার্জেটিক, যে অনেক চমৎকার করে। ইন দ্য মিন টাইম আমাদের কিন্তু চুইঝাল আমাদেরকে রিটার্ন দিচ্ছিল। সেই রিটার্ন থেকেই আমরা ট্রাই আউট করতেছিলাম আরো বেটার কিছু করা যায় কিনা, ভালো কিছু করা যায় কিনা। চলে চুইঝালে আসে, হ্যাঁ। আমরা যেমন প্রচুর সাকসেস আছে আমাদের। তারপরে আপনি জানেন তো বাংলাদেশে প্রায় বড় একটা ই-কমার্স স্ক্যাম হয় ২০২২ সালে। হুম। আচ্ছা, স্ক্যামে আসার আগে আমি আপনাকে তাহলে এইবার শুরুর দিকের যারা শুরু করতে চায়, এইখানে আর কয়েকটা প্রশ্ন করে নেই। আপনি আমাকে বলছিলেন বাংলাদেশে তো ৩০ লক্ষ বেকার বা আরো বেশি। এই, এই জায়গাটা অন ক্যামেরা আরেকটু শুনতে চাই। এটা ৩০ লাখ বেকার সরকার হিসেবে। আমার মনে হয় ৩০ লাখ না, এটা ৬০ লাখের কম হবে না। কারণ গতকাল আর্জেন্টিনা ম্যাচের পরে যে পরিমাণ মানুষকে রাত ১টায় মিছিল করতে দেখলাম, আচ্ছা। যদি আজকে তাদের অফিস থাকতো আমাকে তারা কিছু মিছিল বলবেন না করতে তো, পারত। আমার গলা ভেঙে গেছে যে। আচ্ছা, মানে ডেফিনিটলি আচ্ছা, উই আর দ্য সেম। বাট ব্যাপারটা আচ্ছা। হচ্ছে এই যে রাত ১টায় মিছিল করা জনগোষ্ঠী, তার মানে সকালে তার অফিস নেই। না। এরকম মানুষের সংখ্যা লক্ষ, লক্ষ। এই লক্ষ, লক্ষ মানুষ আপনি চাকরি দিতে পারবেন না। তো তাদেরকে কেউ না কেউ উদ্যোগ নিয়ে তার উদ্যোগে নিয়ে ফেলা। একজন উদ্যোগ নিলে হয় কি, আমি ফ্রেন্ড সার্কেলের কয়েকজনকে চাকরিতে আমরা অনবোর্ড করি, তাই না? কিংবা পরিচিত সার্কেলের মধ্যে কিংবা এলাকার কিছু মানুষের কর্মসংস্থান হয়। তো একটা উদ্যোগ মানে হচ্ছে আমাদের উদ্যোগে এখন ২৫ জন মানুষের ফুল টাইম কর্মসংস্থান, পার্ট টাইম আরো অনেক বেশি। তো ফুল টাইম এবং পরোক্ষভাবে আরো অনেক মানুষ যুক্ত। যেরকম আমার সাপ্লায়াররাও আমার উপরে ডিপেন্ডেন্ট, আমার কাস্টমারদেরও অনেক ডিপেন্ডেন্সি আছে। আল্টিমেটলি ২৫টা কর্মসংস্থান তৈরি করাই হচ্ছে অ্যাচিভমেন্ট জীবনে। চমৎকার। আপনি একসময় আমরা যখন চুইঝাল শুরু করি, আমি আর আমার ওয়াইফ, আমার শ্বশুর। তো যদি বলেন এইটা হচ্ছে টিম সাইজ, তার মানে আমরা কাজ করতাম আমাদের জন্য। তারপরে আমাদের বেবি হইল। আমরা কাজ করতাম আমাদের বাচ্চার ভালো মন্দের জন্য। যখন আমাদের টিম সাইজ ১০ হয়ে গেল, তখন আর চিন্তা করলাম যে উই আর নট ওয়ার্কিং ফর আস। আমরা আমাদের টিমের এই ১০টা ফ্যামিলির যাতে রুটি-রুজির চিন্তা না করতে হয়, এই ১০টা ফ্যামিলির রুটি-রুজি এনশিওর করাটাই আমাদের দায়িত্ব। আমি একটা জিনিস আপনাকে বলি, দর্শকরা আমি দেখেছি আরকি এগুলাতে, মনে করে উদ্যোক্তাদের এই কথাগুলো ফেক। এই দর্শকগুলা ফেক। আমি সরি, আমি একদম আপনার এই কথাটাকে অনেক জোর দিতে চাই। যেই উদ্যোক্তা এই চিন্তাটা করে, সে যে কত রিয়েল এবং তারা যে কত গ্রো করে এবং তারা এটাই যে কত রিয়েল চিন্তা। তো যেই উদ্যোক্তা ওই যে ১০ জনে চলে গেলে তারপর ১০,০০০ লোকের ফ্যামিলি নিয়েই স্বপ্ন দেখে, সবার ওয়েলবিং নিয়ে স্বপ্ন দেখে। এই উদ্যোক্তাটাই রিয়েল এবং এই স্বপ্নটাও রিয়েল এবং এটা দেখলেই কেবল উদ্যোক্তা বড় হয়। এক্সাক্টলি আমরা তো এই জায়গাটাকে আমি ট্রাস্ট করতে বলবো দর্শকদের এবং তাদেরকেও এটা নিতে বলবো যে আপনার আসলে বড় উদ্যোক্তা হওয়া কখনো সম্ভব না। এই যে মানে খুব নেগেটিভ থিংকিং রেখে, অনেক ওপেন অ্যান্ড ক্লিয়ার মাইন্ড, দিল পরিষ্কার রেখে। যেটা বলবো, আমাদের এই জায়গা থেকে যারা চাকরি করছে, আমার সাথে যারা চাকরি করছে, আমাদের কোম্পানিতে যারা চাকরি করছে, অনেকে অনেক জায়গায় ভালো করছে, অনেকে নিজের বিজনেস দিয়েছে। কিন্তু কেউ বলতে পারবে না যে জাহিদ ভাইয়ের সাথে কাজ করে উই ডিডন্ট গেট মাচ নলেজ। আমি প্রত্যেককে কাজ শেখানোর চেষ্টা করি এবং এই কাজ শিখে তারা তাদের লাইফে যাতে সেটেলড হইতে পারে। মজার ব্যাপার হচ্ছে ২০১৬ সালে যে মেয়েটা আমাদের কাস্টমার সার্ভিসে জয়েন করছিল এক্সিকিউটিভ হিসেবে, সে এখনো আছে। মানে এমপ্লয়ীদেরকে ধরে রাখা, এটা উদ্যোক্তার একটা দায়িত্ব বলবো। এবং এইটা না হলে উদ্যোগ গ্রো করে না, কারণ আপনি রেসপন্সিবল মানুষ না পাইলে। আচ্ছা, একটু কন্ট্রাডিক্ট করছে না? আমরা এতক্ষণ ধরে বেকারদেরকে ব্যবসা করতেও শেখাচ্ছি, আবার আমাদের কর্মচারীদেরকে বলতেছি থাকতে। এটার কি সলিউশন? না, আমার আমরা কাছে সলিউশন আছে একটা, আমি বলবো। আমি আপনার কাছেও আছে? আমরা যেটা বলি, একটা হচ্ছে কর্মসংস্থান দরকার। কেউ একজন কর্মসংস্থান তৈরি করছে, তার এই কর্মসংস্থানটা ম্যানেজ করার মানুষ লোক দরকার, লাগবে। নাহলে তো কর্মসংস্থানটা চলবে না। আমার
এই জায়গাটায় কাজ হচ্ছে যারা স্কিল ডেভেলপ করে সে বুঝতেছে যে আই ক্যান ডু বেটার উইথ মাই নলেজ এক্সপিরিয়েন্স। ধরেন আমার কাছে কাজ শিখে যদি কারোর মনে হয়েছে যে আমি এর থেকে জাহিদ ভাইয়ের কাছে আসি, কিন্তু এখান থেকে বেরোয় যেয়ে যদি আমি নিজের ব্যবসা করি আমি আরো ভালো করব, বেটার উই উই ওয়েলকাম দেম। রাইট। আবার কেউ যদি আমাদের এখানে থাকলে তার গ্রোথ হচ্ছে, সেই গ্রোথেই খুশি, এরকম দুই রকমের মানুষ পাবো। এখন সবাই এই ৬০ লাখ মানুষ যদি উদ্যোক্তা হয়ে যায় তাহলে চাকরি কে করবে? এটা একটা বড় পাজল। কিংবা ৩০ লাখ মানুষ যে চমৎকার। ৩০ লাখ মানুষই উদ্যোগ হইল, ৩০ লাখ মানুষ ধরেন যে আমাদের দেশে তো যা ট্রেন্ড হয় সবাই সেইটাই ঝাঁপায় পড়ে। ৩০ লাখ মানুষই জাহিদ ভাইয়ের মতো আচারের ব্যবসা শুরু করলো, কিংবা ৩০ লাখ মানুষই সস বিক্রি করতে চাইলো, তাহলে কি হবে? এখন যেরকম আমাদের আমের সিজনে হয় প্রায় যদি আমি ভুল না করে থাকি এবার ৮ থেকে ৯ হাজার বিজনেস আম বিক্রি করছে, রাইট। 9,000 পিপল। তাহলে কিনবে কে? আমার প্রশ্ন হচ্ছে 9,000। দেখবেন যে আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ৫ জন আছে আম ব্যবসায়ী, একজনের কাছ থেকে নিলে আরেকজন খুশি হয়, এত বেশি বেড়ে গেছে, স্যাচুরেটেড হয়ে যায়। রাইট। তো এই জায়গাগুলোতে হয় কি একজনকে ১০ জন সাপোর্ট দেওয়া এই জায়গাটাতে বেশি জরুরি। এখানেই শুধু একটু আমি নিতে চাই, ধরেন আম না বেচে যদি কেউ রোজেলা বেচে, দেখলাম যে পরের দিন ১,০০০ রোজেলা বিক্রি হয়ে যাচ্ছে। মানে মানুষ কিন্তু হুজুগ ধরছে বেশি, মানুষ বুঝতেছে না জাম এখনো কেউ বেচে না। ধরলাম আমি জামের যে কোয়ালিটি, জামের যে গুণাগুণ, এটা আমের কিন্তু ১০ গুণ ১০০ গুণ। একটা জামে যে এনার্জি, যে মানে বেনিফিট, ১ কেজি আমেও হয়তো বা তা নাই। এটা যদি মানুষকে বোঝাইতে পারে জামের ব্যবসাও কিন্তু হবে। মানুষ হচ্ছে ডিফারেন্টটা ট্রাই করতে ভয় পায়, এটা হলো একটা বিষয়। আর যে জায়গায় আমরা আগে ছিলাম ওইটাকে একটু যদি রিপিট করি, যে আপনার যে টিম, এই টিম আপনার কাছে থাকে, আমার ধারণা ওই যে আপনার মেন্টালিটি যে অ্যাকচুয়ালি আমরা বিজনেস করছি সবাই মিলে, রাইট। এবং সবাই আসলে বিজনেস পার্টনারশিপ নিচ্ছে। এখন প্রত্যেকটা মানুষের ক্যাপাসিটি আছে, কেউ উদ্যোক্তা হতে পারবে, কেউ উদ্যোক্তা হওয়ার জন্য ডেইলি রেডি হবে। যদি কেউ রেডি শেষ পর্যন্ত না হয়, সে আমার ধারণা এইরকম উদ্যোক্তার সাথে সে থাকুক যে তাকে বিজনেস পার্টনারশিপের টেস্টটা দিচ্ছে, যে তাকে অনেক বেশি অ্যাক্সেস দিচ্ছে, তার ব্রেন ইউজ হচ্ছে, তার স্কিল ডেভেলপ হচ্ছে, তাই না? রাইট, অ্যাবসলিউটলি। আমাদের টিমকে এমপ্লয়ি হিসেবে না দেখে দেখা উচিত উই আর বিজনেস পার্টনার। আমরা একটা ব্যবসা সবাই মিলে করছি, এই ব্যবসাটা করার উদ্দেশ্য আমাদের এই গোটা পরিবার বলতে আমরা কিন্তু সবাই মিলে একটা পরিবার, সবার পরিবার যাতে মাস শেষে যায় ভালো থাকে, আমরা যাতে সবাই এই উদ্যোগ থেকে আমরা বারবার আমরা যখন প্রতি মাসে মিটিং করি, মিটিংয়ে একটা জিনিসই বলি, দেখেন উদ্যোগটা যদি বন্ধ হয়ে যায় হয়তো আপনার যাওয়ার জায়গা আছে, কিছু মানুষ এমন আছে তাদের আর অপশন নাই। তো আমরা যদি আমাদের কাজটা ঠিক না করি, ওর বেকারত্বের কারণে ওর তো আর সার্ভাইভ করতে পারবে না, এবং ওর ক্যাপাসিটিও নাই আসলে। ক্যাপাসিটিও নেই। তো আমাদের এক একজন এক একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, সো আমরা এমনভাবে কাজ করি যাতে উদ্যোগটা বেঁচে থাকে। যদি উদ্যোগ বেঁচে থাকে এভরিওয়ান উইল গেট বেনিফিট, তাই না? এবং ৩০ লক্ষ মানুষের মধ্যে, বেকারের মধ্যে ২০ লক্ষ চাকরি পেয়ে যাবে, বা ২৫ লক্ষ চাকরি পেয়ে যাবে, ৫ লক্ষ উদ্যোক্তা হয়ে যাবে। এটা কোনো, আমি আপনাকে জাস্ট একটা ম্যাথ বলি, তাহলে এটার সমস্যার সমাধান। আপনি যদি ১ লাখ উদ্যোক্তা তৈরি করতে পারেন জাস্ট ৩০ লাখের মধ্যে, একটা ম্যাথ বলে দিচ্ছি, আমার এমপ্লয়ির সংখ্যা ২৫ জন, ২৫ জন, এভারেজ বেশিরভাগ উদ্যোগে ২৫ থেকে ৩০, 20, 25, 30, এইটা ২-৩ বছর পরে লাগবেই আপনার একটা বিজনেসে। তার মানে যদি ১ লাখ মানুষকে আপনি উদ্যোক্তা তৈরি করে ফেলতে পারেন, বেকার সমস্যা নাই দেশে। মজার একটা প্যারাডক্স আছে, যদি কোনো কোম্পানির ৫০ জন উদ্যোক্তা বেরোয় ৫ বছরে, তার মানে ওই কোম্পানি কোথায় যাবে চিন্তা করে দেখছেন? রাইট। কারণ ওই কোম্পানিটা এত ভালো স্টাফদেরকে রাখছে যারা প্রত্যেকে উদ্যোক্তা হওয়ার ক্যাপাসিটি রাখে, এবং তারা ১০ বছর ধরে হয়তো বা এই কোম্পানিটাকে সার্ভ করে করে, অর্থাৎ সবাইকে ক্লিয়ার হার্ট হতে হবে, কেউ ফেক হবে না, সর্বোচ্চ দিল পরিষ্কার রেখে সার্ভিস দিবে হায়েস্ট, শিখবে হায়েস্ট, দেন সে উদ্যোক্তা হোক না, সমস্যা কি, সে তো আমার থেকে বেটার করার চেষ্টা করতে গেছে। কিন্তু ওই লাভঝাপ হুজুগ, ওই সবাই মিলে আম বেচি, হঠাৎ করে একটু জাম বেচার চেষ্টা করলাম না, মানে এরকম করলে হবে না। হুজুগে না গিয়ে প্ল্যান করলে আমার মনে হয় ৩০ লাখেরই সমাধান হয়ে যাবে বাংলাদেশে ইনশাল্লাহ। আমরা রিসেন্টলি ড্রাই ফুড প্রোডাক্টসে মুভ করছি, খুব রিসেন্ট। চমৎকার। তো ড্রাই ফ্রুটসের মধ্যে কি করছি শুনলে আপনি একটু সারপ্রাইজডই হবেন। ড্রাগন চুইংগাম, দেশের
রিসেন্টলি ড্রাগনের চাষ হচ্ছে। রিসেন্টলি বলতে ৫-৭ বছর হলো। কিন্তু এখন ড্রাগনটা ওভার প্রোডাকশন হচ্ছে। অনেক, হ্যাঁ। অনেক ওভার প্রোডাকশন হচ্ছে, যেই কারণে কৃষক ন্যায্য দাম পাচ্ছে না। আচ্ছা, তা আমরা ড্রাগন দিয়ে চুইং গাম বানাইছি, আমরা কাঁঠালের চুইং গাম বানাইছি। চমৎকার। কাঁঠাল, কাঁঠালও সস্তা কিন্তু। এটা হ্যাঁ, বাংলাদেশের আপনি জাতীয় ফল এবং চাষাদেরকে বাঁচাচ্ছেন। সবচেয়ে অবহেলিত। এই ২ টা আমরা চুইং গামে কনভার্ট করছি। মানে এমনভাবে আমরা এটাকে করছি যাতে এটা আমরা চুইং গামের মতো প্যাকেট করেই বাচ্চাদের হাত পর্যন্ত পৌঁছাতে পারি, এবং এটা রিয়েল ফ্রুট। আর কি করছেন আপনারা? কত রকমের সবগুলা ফুড যদি একটু শুনি। আমরা আম শুকাচ্ছি, আমরা লেবু শুকাচ্ছি। লেবু দিয়ে আমরা লেবু পৃথিবীতে ৩ রকমের শুকনা লেবু বিক্রি হয়। একটা হচ্ছে লেবুর স্লাইস, ড্রাইড লাইম স্লাইস বলে। আরেকটা হচ্ছে আস্ত লেবু শুকনা। আরেকটা হচ্ছে লেবুর গুঁড়া। এই ৩টা জিনিসেরই মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেটের যদি বলি, এটার সাইজ $12 বিলিয়ন। এই $12 বিলিয়ন এর মধ্যে বাংলাদেশের মার্কেট শেয়ার 0। মানে ৳১ আমরা ইনকাম করি না এই সেক্টর থেকে। তাহলে এখানে বিশাল একটা অপরচুনিটি আছে। বাংলাদেশে এই সিজন, বাংলাদেশে তো গাছ ভরে লেবু ধরে। চাইলে এটা ইজিলি। এবং মে জুন মাসে বাংলাদেশে যেই পরিমাণ লেবু ধরে, লেবুর দাম চলে আসে ৳১। ৳১ নিচে, হ্যাঁ। লেস দেন ৳১ চাষি পর্যায়ে দাম চলে আসে। তো এই লেবুটা যদি আমরা প্রসেস করে ইউরোপে পাঠাতে পারি, আমেরিকায় পাঠাতে পারি, মিডল ইস্টে পাঠাতে পারি, চায়নাতে পাঠাতে পারি, ইটস দ্য বিগেস্ট মার্কেট। মানে সবচেয়ে বড় মার্কেটটা হচ্ছে মিডল ইস্ট, সৌদি আরব, দুবাই, বাহরাইন, কাতার। তাদের কোনো রান্নায় তারা লেমন ছাড়া পারে না, ড্রাইড লেমন। বিরিয়ানিতে পর্যন্ত ড্রাইড লেমন স্লাইস ব্যবহার করে, এটা আমরা জানি না। আমি যখন ফুড নিয়ে কাজ করা শুরু করছি, আমি প্রথমে কি এটা কোনটা খুঁজি, একটা ফুড নিয়ে কাজ করলে হু ইজ দ্য কাস্টমার, বুঝছেন? আমি এই প্রথম কোশ্চেনের উত্তরটা খুঁজে বের করি, হু ইজ দ্য ফাইনাল কাস্টমার। এবং দর্শকদের জন্য বলি, একটা বিজনেস মডেলের 10টা কোশ্চেন আছে। বিজনেস মডেল বোঝার মিনিমাম 10টা কোশ্চেন, এবং ফার্স্ট কোশ্চেন হচ্ছে হু ইজ দ্য কাস্টমার। রাইট, হু ইজ দ্য কাস্টমার, এটা যদি আপনি আইডেন্টিফাই না করতে পারেন, এই প্রোডাক্ট কে কিনবে, কেন কিনবে, এবং কি কাজ করে, এই প্রোডাক্ট কে কিনবে, কেন কিনবে, এবং কি কাজ করে এই প্রোডাক্টটা। সো এই প্রোডাক্টটা কেন কিনবে এবং কে কিনবে, কোথায় কিনবে, তার ভলিউম কি, সব যদি আইডেন্টিফাই করতে পারেন, দেন ইউ ডিজাইন। অনেকে প্রোডাকশন ফ্যাক্টরি করে প্রথমে, ধরেন একটা কেউ একটা তার উৎপাদন করবে, বিদ্যুতের তার। আমার একটা জানা অভিজ্ঞতা, তারা বিদ্যুতের তার উৎপাদনের জন্য ছোটোখাটো সেট আপ করে অনলাইনে বিদ্যুতের তারের ব্যবসা করেন, কোটিপতি হন। এরকম কিছু ফেসবুকে ভিডিও টিডিও আছে, ইউটিউবে আছে। এরকম দেখে লোকজন ঝাঁপায় পড়ে। দে ডোন্ট আইডেন্টিফাই যে বিআরবি ছাড়া কোনো তার তো বিক্রি হয় না, বিজলি বিআরবি ছাড়া অন্য তার তো এখন বাংলাদেশে আর বিক্রি হয় না। তাহলে মানে মহল্লার দোকানদারও তো আমার তার কিনবে না। এইটা মানুষ আইডেন্টিফাই না করে এই বিজনেসে ঝাঁপায় পড়ে যে তারের ব্যবসায় কোটি কোটি টাকা ইনকাম। তার মানে আপনার কাছে যদি অর্ডার না থাকে, হোয়াট এভার ইউ ক্যান প্রডিউস ইটস নাথিং। এক্স্যাক্টলি। এটা গার্বেজ। আমি জাস্ট বলবো ইটস আ গার্বেজ। নাথিংও বলা যায় না, এটা গার্বেজ। আপনাকে একসময় এটা বোঝা, এবং এই বোঝাটাকে আপনাকে বয়ে নিয়ে বেড়াইতে হবে অথবা ফেলে দিতে হবে। একসময় ভাঙ্গারিওয়ালার কাছে বিক্রি করতে হয়, মানে এই জিনিসগুলো। সো আপনাকে প্রথম জিনিস, যদি আপনি প্রথম এই কোশ্চেনটা সলভ করে নেন, হু ইজ মাই কাস্টমার, এই কাস্টমারের সাথে আপনাকে কমিউনিকেট করতে হবে, আমি এরকম একটা ফ্যাক্টরি করতে যাচ্ছি। মানে আপনি উদ্যোগ নেওয়ার আগে, ভাই, উদ্যোগ নেওয়ার পরে না, কিন্তু উদ্যোগ নেওয়ার আগে আপনি কাস্টমারকে আইডেন্টিফাই করবেন, করে বলবেন আমরা লেবু শুকাচ্ছি, আমরা কয়েকটা কোম্পানিকে যারা লেবু ইম্পোর্টার, আপনি কিন্তু অনলাইনে সার্চ করলেই ওই দেশে সবচেয়ে বড় লেবু ইম্পোর্টারকে তার কন্ট্রাক্ট ডিটেলস পেয়ে যাচ্ছেন, যে দেশে আপনি এক্সপোর্ট করতে চান। তাকে আমরা ইমেল করছি, আপনাদের কি পরিমাণ লেবু লাগে এবং হোয়াট ইজ দ্য প্রাইস পয়েন্ট তোমরা কেনা। যদিও এটা বের করা যায়, আপনি জানেন কিনা জানি না, ল্যান্ডিং বিল থেকে বের করা যায় যে ওই দেশে কত টাকায় লেবু কোন দেশ এক্সপোর্ট করছে। এক্সপোর্ট ইম্পোর্টের সবচেয়ে বড় মজা হচ্ছে আপনি 100% ডাটা অ্যাভেলেবল। ডাটা অ্যাভেলেবল, আপনি এবং এই চাইলে ডাটাটা যেটা অ্যাভেলেবল না, এটা হচ্ছে বেশি, কোনো কম না, কম কিন্তু না। হ্যাঁ। তো আপনি কোন দেশে কত টাকায় কোন দেশ লেবু এক্সপোর্ট করে এটা এবং বের আরো কি করতে কি পারবেন। ইনভেস্ট করতে পারবেন, কত কিছু বিক্রি হ্যাঁ। হয়, কত কত, এবং আইডিয়া নেওয়া যায় চাইলে। তো এই এক্স্যাক্টলি। তো আমি ওই কন্ট্রাক্ট করলাম আমরা একটা কোম্পানিকে। তারা বলল আমরা একটা লটে 30 টন করে ইম্পোর্ট করি। তো তার মানে আমি 30 টনের একজন কাস্টমারকে খুঁজে পাইছি। 30 টন, আমার প্রোডাকশন ক্যাপাসিটি যেখানে মাত্র 100-200 কেজি। এরপরে আমরা যে প্রাইস অফার করলাম, আমি যে কস্টিং করলাম, তাতে তারা 30 টনই নিতে রাজি হইল, কিন্তু আমরা দিতে পারিনি। যে আমরা আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি বাড়ানোর জন্য নতুন ফ্যাক্টরি সেট আপ খুঁজতেছি, মেশিন আনার জন্য চায়নাতে আবার যাব। হয়তোবা আমরা প্রায় মানে 26 ফিট বাই 12 ফিট
এরকম একটা কন্টেইনার হাউস বানাবো ড্রায়ার রুম হিসেবে 51-52 লাখ টাকার মতো একটা শুধু মেশিনারিজ কস্ট যাবে। কেন এই সাহসটা পাচ্ছি? বিকজ আমি কাস্টমার আইডেন্টিফাই করছি এবং কাস্টমার আমি যে প্রাইসে বানাতে পারছি সেই প্রাইসে যদি যেই কোয়ালিটি আমি ওনাকে পাঠিয়েছি, আমি অলরেডি স্যাম্পল পাঠিয়েছি, স্যাম্পল অ্যাপ্রুভাল হয়েছে, এখন আমার প্রোডাকশন ক্যাপাসিটি আমি যদি বাড়াই আমার বিক্রির জায়গা আছে। চমৎকার। আপনার এছাড়া আর কি কি প্রোডাক্ট আছে? আপনি বলছিলেন যে স্বাধীনতা ব্যবসায় কম বরং চাকরিতে বেশি, বা চাকরিতে যা স্বাধীনতা আছে ব্যবসা তার চেয়ে কম, এই ব্যাপারটা কি বলতে কথাটা চাচ্ছেন? এরকম না, মানে অনেকে বলে আমার স্বাধীনতা নাই তাই ব্যবসায় আসতে তাই, চাকরিটা ভালো লাগে না কেন, কোনো স্বাধীনতা নাই। এই মানুষগুলো চরম ভুলের মধ্যে আছে, মানে এর থেকে ভুল মানুষ আমি আর দেখিনি। চমৎকার। যদি কেউ বলে চাকরিতে স্বাধীনতা নাই, ব্যবসায়ী স্বাধীনতা, তাহলে তার ব্যবসা সম্পর্কে ন্যূনতম মিনিমাম কোনো জ্ঞান নাই। ব্যবসা 24/7/365 জব। আপনি ঘুমায়ে আপনার ব্যবসা নিয়ে ভাবেন, আপনি কখনোই আপনার ব্যবসা ভুলে থাকতে পারবেন না। আপনি কক্সবাজার ট্রিপে গেছেন, স্টিল আপনাকে কাস্টমারের ফোন কল ধরতে হচ্ছে। আপনি বিদেশ গেছেন, ওই দিন আপনার অফিসের অফ ডে, আপনিই একমাত্র লোক অ্যাভেলেবেল, আপনাকে কাস্টমারকে রিচ আউট করতে হচ্ছে। তার মানে আপনার লাইফে আর কোনো হলিডে নেই যখন আপনি এই ব্যবসাটা শুরু করলেন। এখন বলতে পারেন তাহলে এটা তো একটা আমার ব্যবসা, আমি সময় দিব। আপনি তো আসছেন ছুটি কাটাইতে, আপনি তো আসছেন বলছেন যে আমার আমার আসলে স্বাধীনতা দরকার। ব্যবসায়ী আসলে ব্যবসা হচ্ছে সবচেয়ে বড় পরাধীনতার শিকল। এই শিকলটা আপনি পরে ফেললে আপনি আর কখনো এক্সিট দিতে পারবেন না। চাকরিতে এরকম হয় যে 9টা 5টা ডিউটি, 9টা 5টার পরে ইউ আর মেন্টালি ফ্রি। ব্যবসায়ীকে এই মেন্টালি ফ্রি বলে আর কোনো সময় নাই আপনার, কারণ আপনাকে চিন্তা করতে হয়, নেক্সট রিসার্চ করতে হয়, এমপ্লয়ির স্যালারি নিয়ে ভাবতে হয়, নেক্সট মান্থের সেলস নিয়ে ভাবতে হয়, ফোরকাস্টিং নিয়ে ভাবতে হয়, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে ভাবতে হয়, লিগ্যাল কমপ্লায়েন্স নিয়ে ভাবতে হয়, ট্যাক্স ভ্যাট। এই যে এখন আসছে জুলাই মাসের উদ্যোক্তাদের সবচেয়ে বড় ভাবনা, সবগুলো কাগজ আবার নতুন করে রিনিউ করতে হয়, এখানেও একটা বিশাল খরচ যায় আমাদের। তো সমস্ত কিছু কিন্তু উদ্যোক্তার ভাবনার মধ্যে থাকে। তার মানে ইটস নট, আপনি ঘুমের মধ্যেও যে জিনিসটা ভাবেন ওই জিনিস নিয়ে ভাবতে প্রস্তুত কিনা। যদি প্রস্তুত থাকেন যে আমি ঘুমের আগেও আমি মেন্টালি ফ্রি হইতে পারবো না, দেন ইউ আর রেডি ফর এ উদ্যোগ আর উদ্যোক্তা। তার মানে এটা একটা প্রেমের মতো, অর্থাৎ অ্যাবসলিউটলি। অর্থাৎ আপনি জেনে শুনে বিষ পান করবেন, কিন্তু এটার একটু মজা আছে আর কি। আচ্ছা, এইখানে আমি একদম রিয়েলি বলতে চাই, আমি জীবনে কোনো ইউটিউব চ্যানেল নিচে গিয়ে বলি নাই আমি ব্যবসা করতে চাই, আমার একটা আইডিয়া দেন, এই জন্য আমি ব্যবসায়ী। যেই লোকগুলো ইউটিউব চ্যানেলে প্রশ্ন করে, আমি সবাইকে সম্মান রেখে বলছি, প্রশ্ন দেখলে বোঝা যায় 10% প্রশ্নকারী আসলে ব্যবসায়ী। ব্যবসায়ী হবে অ্যাটলিস্ট, বাকি 90% হতেই পারবে না, এবং তারা মিস্টেক করবে, এবং তারা আইসা আরও বাপদাদার টাকা, ভাইয়ের টাকা, নিজের টাকা, জমি জমা নষ্ট করবে। অনেকটা তাদের কাছে জুয়া খেলা যেরকম, ওই যে এখন অ্যাড দেয় খেলার মাঝখানে যে জুয়া খেলা মানা, জরিমানা, হ্যাঁ, জেল জরিমানা কী, তো ওরকম অবস্থা আর কি তাদের জন্য। কেন? কারণ কোনো ব্যবসায়ী যে ব্যবসায়ী হবে সে এই ধরনের ভিডিওগুলো শুনে ব্যবসা করতে করতে রাস্তা খোঁজার জন্য, তার রাস্তা ক্লিয়ার করার জন্য, ব্যবসায় না নেমে ট্রাই না করে শুধু প্রশ্ন করতেছে 5 বছর ধরে, তাহলে কিন্তু ব্যবসায়ী হওয়া যাবে না। এটা একটা। 2 নম্বর হচ্ছে নতুন কমফোর্ট জোন খোঁজার জন্য ব্যবসা অসম্ভব। কমফোর্ট জোন ব্রেক করবেন, ফার্স্ট 1000 নাইট একটা রাতও আপনি ঠিকঠাক ঘুমাবেন না, ননস্টপ 1000 নাইটের যেটা বলি আমি, আমার একটা বই আছে স্ট্রাগল কোম্পানি টু স্টেবল কোম্পানি, ওখানে আমি বলেছি আলিফ লায়লার সিনবাদ হইতে হবে আপনাকে। আলিফ লায়লা যে 1000 রাত, সেই 1000 রাত আপনাকেও জাগতে হবে, দিন বানায় ফেলতে হবে। প্রথম রুটিন নাই, কিচ্ছু নাই। যত রুটিনের গল্প শুনি, বড় বড় হেলথ অ্যান্ড আদার স্টোরি শুনি, এগুলো কিন্তু ফার্স্ট 1000 নাইটের পর থেকে। তো এই জায়গায় আমি আপনার সাথে অ্যাড করতে চাই আমার দর্শকদের জন্য যে আপনার কিন্তু জাহিদ ভাইয়ের এই জায়গাটা বুঝতে হবে যে কমফোর্ট জোনের জন্য না, চাকরি ছেড়ে স্বাধীন হওয়ার জন্য না, আপনার প্রেমে পড়ার জন্য, মানে নেশা আর পেশার থেকে আপনি নেশায় আসতে পারলে, যেটা আমার পেশা না, এটা আমার নেশা, এটা আমার লাইফ, এটা আমার জীবন, যে ঘুম, সকাল দুপুর, খাওয়া দাওয়া নেওয়া সব কিছুর মধ্যে এটা থাকবে। পরাধীন আমি হব, বুঝা শুধু এইটুক যে আমি স্বাধীনভাবে পরাধীন এবং ফুল টাইম পরাধীন।
তো এই জায়গাগুলোতে মানে আপনার এইগুলো আমাকে অনেক বেশি নাড়া দিচ্ছে। মানে আমি জানি না আমার দর্শক কতটা মজা পাচ্ছে। আপনার একেকটা লাইন নারিকেল গাছ। আমার কাছে মনে হচ্ছে এটা জীবনের আর এই থিওরি থাকলে আর কিছু লাগবে না। যে আমি জানি আমার নারিকেল গাছ ২০ বছর পরে ফল দিবে। আমি জানি আমার স্বাধীনতাটা আমি যদি বুঝতে পারি যে আমি স্বাধীন হইতে যাই নাই। আমি প্রেমে পড়তে গেছি, নেশা পড়তে গেছি। আমি এটা আরেকটু ডিফারেন্টলি প্লিজ। বলি যে আমাকে বলে যে আমাকে কিছু মানুষ বলেন আমাকে একটা আইডিয়া দেন। তখন আমি বলি আপনাকে কোন কাজ ক্লান্ত করে না? কোন কাজ প্রতিদিন করতে আপনার ভাল লাগে? কোন কাজ আপনি বারবার করলেও আপনার মনে হবে আবার করি? এরকম কোনো কিছু আছে আপনার জীবনে? যদি থেকে থাকে দ্যাট ইজ ইউর বিজনেস। ইউ হ্যাভ দ্য আইডিয়া। যেই কাজ আপনাকে ক্লান্ত করে না, যেই কাজ ৩৬৫ দিন আপনি করতে পারবেন, এইটা হইতে পারে মোটরসাইকেল রিপেয়ারিং। আমি আরেকটা পুরা ডাইভার্সিফাই করি আমাদের আলোচনাকে। আমি বারবার বলি টেকনিক্যাল স্কিল শেখেন। মানুষকে যেখানেই যাই বলি ভাই যদি কিছু না পারেন এসি সার্ভিসিং শেখেন, এসি ওয়াশ শেখেন, ইউ হ্যাভ ইউর জব। যদি আপনি রেজিস্টার করেন সেবা XYZ-এ মাসে আপনি ৩০,০০০ টাকা ইনকাম করে দেবেন। আমরা তো যারা চাকরি বেকার আছে তারা তো মাসে ৩০,০০০ টাকা ইনকামের একটা চাকরি খুঁজতেছে। এই তো আর তো কিছু না। আপনি এসি পরিষ্কার করে, রেফ্রিজারেশন রিপেয়ার করে, মাইক্রো ওভেন রিপেয়ার করে ৩০,০০০ টাকা ঢাকা শহরে খুব ইজিলি কামাইতে পারবেন। এর থেকে বেশি কামাবেন, কম না। মিনিমাম ৩০,০০০ টাকার গ্যারান্টি আপনি যদি চান, ইউ গেট দ্য টেকনিক্যাল স্কিল। কোনো একটা গ্যারেজে বাইক রিপেয়ারিং শিখেন। আপনি এলাকার চিপার মধ্যে বলেন যে আমি বাইকের কাজ জানি, ইউ গেট ইউর জব। আপনার চাকরির দরকার, ইনভেস্টমেন্ট লাগে এই ব্যবসাগুলোতে? লাগে না। আপনি কয়েকটা রেঞ্জ সেট হইলে আপনি এটা করতে পারবেন। একটা ওয়াশিং মোটরের দাম কত এসির, আর একটা সিলিন্ডারের দাম কত? তো সব মিলে ২০,০০০ টাকার ইনভেস্টমেন্ট হইলে ইউর গন অন, আপনার ব্যবসা শুরু। তো দেখেন ৩০,০০০ টাকার একটা বিজনেস স্টার্ট ফ্রম জিরো। আপনি শুধু টেকনিক্যাল স্কিল আপনার থাকতে হবে। এটা কিন্তু বিজনেস। এটাকে আপনি কোনোভাবে বলতে পারেন না যে ইটস এ জব অর ইটস এ, এটাই বলা হয় সেলফ এমপ্লয়মেন্ট। তো সেলফ এমপ্লয়মেন্ট আসলে তো ব্যবসা, এবং একসময় তো তার ব্যবসা বড় হওয়ার চান্স আছে। এক্স্যাক্টলি এক্সেলেন্স আসলে বড় হবে। সে যখন নিজেকে ম্যানেজার মনে করবে তখন সেই যখন আপনার মধ্যে ম্যানেজারিয়াল স্কিল আসে তখন ইউ গেট পিপল, আপনি মানুষকে হায়ার করেন। বাট টেকনিক্যাল স্কিল হচ্ছে আরেকটা জায়গা, যেই জায়গাতে আপনি যদি আমি টেকনিক্যাল স্কিল শিখলে তো কোনো ক্ষতি নাই, শিখেন ভাই। বাংলাদেশ থেকে আমরা যেই লেবার এক্সপোর্ট করি, আমরা যেই লেবার এক্সপোর্ট করি আর শ্রীলঙ্কার লেবার এক্সপোর্ট করে, দুইটার আমি একটু কম্প্যারিজন করি। শ্রীলঙ্কা ১,০০,০০০ মানুষ বিদেশে পাঠানোর ফলে যেই রেমিটেন্স পায়, বাংলাদেশ ১০,০০,০০০ মানুষ পাঠিয়ে সেই রেমিটেন্স পায় না। দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল সিচুয়েশন ইন লেবার মার্কেট। কারণ আমরা আনস্কিলড লেবার পাঠাই, শ্রীলঙ্কা স্কিল্ড লেবার পাঠাই। অর্থাৎ আমরা পাঠাই কর্মচারী, শ্রীলঙ্কা পাঠাই ম্যানেজার। এক্স্যাক্টলি। ভারতীয়রা পাঠাচ্ছে ম্যানেজার। সো ভারতীয় দেখবেন যে বাংলাদেশে ইনফ্যাক্ট গার্মেন্টসের ম্যানেজার ভারতীয়, বাংলাদেশের গার্মেন্টসের সিইও হচ্ছে শ্রীলঙ্কান, বেশিরভাগ ইয়েতে হেড অফ ম্যানেজমেন্ট শ্রীলঙ্কান। ওয়াই শ্রীলঙ্কান ম্যানেজমেন্ট বিভিন্ন মানে বাংলাদেশের গার্মেন্টস কেন শ্রীলঙ্কান ম্যানেজমেন্ট হায়ার করতে হয়? কারণ আমরা ম্যানেজমেন্টে খারাপ, আমাদের স্কিল নাই। এই জায়গাতে আমরা যদি স্কিল লেবার, যদি জার্মানি, ফ্রান্স, ইউকে, এই দেশগুলোতে সবচেয়ে বড় সংকট হচ্ছে প্লাম্বার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান। এই ৩টা প্রফেশন যদি আপনি সিলেক্ট করে এই ৩টা প্রফেশনে যদি ৫,০০,০০০ করে মানুষ রেডি করতে পারেন, ১৫,০০,০০০ মানুষের কর্মসংস্থান বিদেশে রেডি। ১৫,০০,০০০ মানুষ যদি আপনি এক্সপোর্ট করতে চান, ১৫,০০,০০০-এরই কর্মসংস্থান রেডি আছে। কিন্তু আপনার কাছে একজন, মানে ১,০০,০০০ মানুষ নেই যারা এই কাজগুলো জানে বাংলাদেশে। আমরা জানি কর্মসংস্থান আছে, আমাদের দেশে কাজ নাই। এই কাজটা শিখলে আমি বিদেশে যেয়ে সেটেলড হয়ে যাইতে পারবো। এবং এই চাকরিতে যে বেতন, সেইটা নট লেস দেন ২-৩ লাখ টাকা। মানে বাংলাদেশ থেকে যদি আপনি এই ৩টা স্কিলের যে কোনো একটা স্কিল শিখে বিদেশে যান, ইলেকট্রিশিয়ান হয়ে বিদেশে যান, আপনি প্লাম্বার হয়ে বিদেশে যান, আপনি কার্পেন্টার হয়ে বিদেশে যান, আপনার স্যালারি নট লেস দেন ১-২ লাখ টাকা। ২ লাখ টাকা তো মিনিমাম আপনি ইনকাম করবেন। তাহলে ২ লাখ টাকা ইনকামের জন্য মানে আপনি একটু কষ্ট করে স্কিল শিখতে পারবেন না? বেকার জনসংখ্যার জন্য আমাকে কিছু বলতে হয়, আমি বলবো যে প্লিজ স্কিল শেখেন। স্কিল শিখলে আরেকটা হচ্ছে দালালের খপ্পরে পড়ে বিদেশ যাওয়া লাগে না। আপনারা শুনছি না বিদেশ যাইতে অনেক টাকা লাগে? কিচ্ছু লাগে না, স্কিল থাকলে কিছু লাগে না। আপনার যদি স্কিল থাকে, পৃথিবীতে সব দেশে, যেমন বাংলাদেশে বিডি জবস আছে, পৃথিবীতে সব দেশে জব পোর্টাল আছে। তারা একজন জবের বিজ্ঞাপন দিয়েছে, আপনার যদি ওই স্কিলটা থাকে ওই চাকরিতে আপনি অ্যাপ্লাই করেন, তারা ভিসা আবেদন করে দিবে, টিকিট কেটে দিবে, নিয়ে তো যাবে। এটা জানেই না মানুষ, মানুষ জানে না। আপনারা বিদেশে যাইতে মনে করে যে
অনেক কিছু লাগে। বিদেশে যাইতে কিচ্ছু লাগে না। বিদেশে যাইতে একটা জব লাগে। অ্যান্ড জব ইউ ক্যান মানে গেট ফ্রম বাংলাদেশ। আপনি বিদেশে সবাই বলে দালালের মাধ্যমে ফ্রি ভিসা নিবে, বিদেশ যাবে। যায়া একটা সিল-টিল লাগাবে, কিছু একটা কইরা খাবে। বাংলাদেশ থেকে তুমি স্কিলড ওয়ার্কার হিসেবে কেন তুমি ওই কোম্পানিগুলোতে ডিরেক্ট ইন্টারভিউ দিচ্ছ না? কারণ আমাদের কমিউনিকেশন স্কিল নেই। এইবার আসো, কমিউনিকেশন স্কিল না থাকলে তুমি বিদেশে যেয়ে কাজ করে খাবা কেমনে? তোমাকে তো ওই ড্রেন পরিষ্কার করতে হবে, ওই হোটেলে চাকরি করতে হবে। তো না, আরো ভয়ঙ্কর শোনেন, কমিউনিকেশন স্কিল নাই, শুধু ভাষা জানে একজন, আর ৫ জন হচ্ছে ভাষা জানে না। তাহলে সেই ৫ জনকে আমাদের বাংলাদেশী একজন যে ভাষা জানে, সে শুধু ম্যানেজ করে ইনকাম করে ফেলতেছে। রাইট। সে তার বেতন নেয়, সে তার কন্ট্রাক্ট দেয়, সে তার ভিসার কাগজপত্র করে দেয়। এর জন্য তার ভাষা জানার কারণে, শুধু আর কিচ্ছু জানে না সে। সেও লেবার। শুধু সে ভাষা টাষা যায় না, তার যা ইনকাম করে লেবারি থেকে, বাকিটা ইনকাম করে ভাষা যায় না। শুধু ভাষাটা জানলেও তো একটা স্কিল। এক্স্যাক্টলি। এবং আমি বাংলাদেশি অনেক বড় হোয়াইট কালার পিপলকে দেখছি বিদেশে, যার সমস্ত এমপ্লয় হচ্ছে ভিয়েতনামি, ফিলিপিনি, বিভিন্ন নেপালি, শ্রীলঙ্কান। একটাও আচ্ছা। বাংলাদেশি নাই। আমাদের নেচারটাই হচ্ছে আমরা একটু যে পশ, মানে বড় বিজনেসে যায় একটু যে স্মার্টলি কিছু হালকা একটু ৬টা মাসও যদি কেউ বিদেশে যাওয়ার আগে শুধু নিজের উপরে স্টাডি করে, একটু পড়াশোনা, ইউটিউব ভিডিও যদি টানা ৬ মাস দেখে কয়েকটা টপিকে, তাও তো তার অনেক কিছু জানার রয়েছে। বিদেশে যাওয়ার আগে সবচেয়ে বড় করণীয় যে জিনিসটা, যে দেশে যাচ্ছেন সেই দেশের ভাষা শিখে যেতে হবে। মাস্ট। এবং ভাষা শেখার জন্য আপনাকে কোনো ইনস্টিটিউশনে ভর্তি হইতে হয় না এখন। কি করতে হয়? প্রত্যেকটা দেশের ভাষা শেখার জন্য ইউ উইল গেট এ অ্যাপ। রাইট। আপনি দরকার হইলে জেমিনি অথবা চ্যাটজিপিটি এদের মাধ্যমেও ভাষা শিখতে পারেন। ওদের সাথে কমিউনিকেশন করেন, আপনাকে ভাষা শিখিয়ে দিবে। আপনি জাপানিজ শিখতে চান, সেম জেমিনিকে বলেন আমাকে তুমি জাপানি শিখাও। একবারে আমি কিছু জানি না, আমাকে বেসিক থেকে শুরু করো, শিখাও। তার মানে টুলস ইজ দেয়ার অ্যান্ড টুলস আর ফ্রি। আপনি শিখতেছেন না কারণ আপনি তো আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে মানে ব্যস্ত, মানে মারামারি করতেছেন। আপনার তো লাইফের মানে গোল ডিফারেন্ট। আপনি তো সিরিয়াস না আপনার চাকরির ব্যাপারে। আপনি যে ৩০ লক্ষ বেকারের একজন, কিন্তু আপনার মধ্যে তো ওই সিরিয়াসনেস কিংবা ওই ক্ষুধাটা দেখি না। ক্ষুধা থাকলে বাচ্চারা কান্নাকাটি করে, তাই না? হ্যাঁ। তো এই আপনার মধ্যে কান্নাকাটিটা আমি দেখতে পাচ্ছি না। কান্নাকাটি বলতে হচ্ছে আপনার যে চেষ্টাটা। আমি বিদেশ যাওয়ার জন্য ৪টা দেশের ভাষা শিখছি, কিন্তু কোনো দেশে আমার চাকরি হয় না। এরকম একটা লোক পাবেন বাংলাদেশে? প্রশ্নই আসে না। মানে আমি একটা বিদেশ দেশের যাওয়ার, অর্ধেক ভাষা শিখলেই চাকরি হয়ে যাবে। বুঝছেন না? ভালো আপনি চাকরি হবে। বাংলাদেশে এরকম একটা মানুষ পাবেন যে জার্মান শিখে বসে আছে কিন্তু জার্মানিতে যাইতে পারেন নাই। প্রশ্নই আসে না। আপনি জার্মানিতে যাইতে চান, জার্মান ভাষা শিখেন। যদি জার্মান ভাষা শিখতে পারেন, যদি কিচ্ছু না পারেন, এল্ডারলি কেয়ার নামে একটা ব্যাপার আছে। মানে হচ্ছে বৃদ্ধ লোকদের দেখাশোনা করা। জাপান যেটা, জাপান জাপানে তো প্রতি বছর মানে ১ লক্ষ বাংলাদেশিকে এমপ্লয়মেন্ট করা সম্ভব। ১,০০০ শুধুমাত্র যেতে পারে না শুধুমাত্র ভাষা শিখলে। ভাষা শিখলে এবং এল্ডারলি কেয়ার যে Care, সেকশনটা আছে জাপানের, এইখানে ওরা লোক পায় না। হয় না। তো পৃথিবীর সব দেশেই এখন একই একটা সেম অবস্থা, যারা প্রবলেম ডেভেলপড। তৈরি হচ্ছে। চমৎকার! এই গল্পগুলো সবাইকে অনেক বেশি উপকৃত করবে। আপনার গল্প কিন্তু শোনা হচ্ছে না। মানে অনেক নতুনদের জন্য কথা হয়ে যাচ্ছে। আপনার গল্পে যদি যাই, যে এই যে একেবারে আমরা এত কিছুর পরে এত শেখা এবং অভিজ্ঞতার মধ্যে দিয়ে আপনি ২০-২১, আপনি বলছিলেন যে ১৮, ১৯, ২০, ২১ ওই সময়টাতে আপনি সবচেয়ে সুখী মানুষ। রাইট। ওই সময়টা, এবং আমার ৩ টা কোয়েশ্চেন থাকবে। একটা না আপনি যদি বলেন। একটা হচ্ছে ওই সময়ের প্রচন্ড সুখী মানুষ হওয়া, তারপর দুঃখী হইলেন কিনা? দুঃখী হলে কিভাবে আবার সুখী হইলেন? এটা একটা ব্যাপার। আর আপনার পুরো ডাইভার্সিফাইড প্রোডাক্ট। আমরা চুইঝাল এবং আমাদের একটা ফার্নিচার উইং, আমরা একটা ফার্নিচার ফ্যাক্টরির সাথেও কোলাবোরেশনে যাই, কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং টাইপ। এই ২টা মিলায়ে আমরা উই আর ডুইং রিয়েলি গুড বিজনেস। সাল ২০২১ ইভ্যালি, ধামাকা, অরেঞ্জ, আরও এরকম বেশ কিছু মার্কেট প্লেস বাংলাদেশে সয়লাভ হয়ে গেল। তখন কাস্টমারদের মধ্যে, আমি এটা দোষটা দিব কাস্টমারদেরকে, কাস্টমারদেরকে ডিসকাউন্ট ছাড়া পণ্য বিক্রি করা যাচ্ছে না। আমরা দারাজ কিংবা অন্যান্য যে রেগুলার শপিং যে ব্যাপারগুলো ছিল, বা আমাদের ওয়েবসাইট বা ফেসবুক, এই ৩টা হচ্ছে আমাদের সেলিং প্ল্যাটফর্ম ছিল। তো এই সেলিং প্ল্যাটফর্মগুলোতে সেল ড্রামেটিক হারে ফল করলো। আমি সুখী মানুষ, কিন্তু আমি তো চেষ্টা করি আমার এমপ্লয়ীদের স্যালারি ইনশিওর করার জন্য। তো আমি দেখলাম আমাদের যে এক্সপেন্স, সেইটা এই ৩টা মার্কেট প্লেসে থাকলে কাভার হয় না। তো আমাদেরকে একটা ডিসিশন নিতে হইলো, আমাদেরকে সেল বাড়ানোর জন্য হইলো আমাদেরকে ওই কোম্পানিগুলোতে প্রোডাক্ট সাপ্লাই করতে হবে। কারণ আমরা তো অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচারার, আমাদের এই প্রোডাক্ট বিক্রি করলে টাকা। আমরা এমন না যে ডিসকাউন্টে প্রোডাক্ট কিনে ব্যবসা করতে পারবো, ওইটা তো আমাদের ব্যবসা না।
আমরা কিছু কোম্পানিকে এরকম প্রোডাক্ট দিলাম। সেইখানে আমাদের কয়েক কোটি টাকা আমরা পেমেন্ট পাইনি। কোম্পানিগুলো হঠাৎ করে তো আবার গভর্নমেন্টের একটা ডিসিশনের কারণে সবাইকে গ্রেপ্তার করা হলো এবং কোম্পানিগুলো বন্ধ করে দেওয়া হলো। আমরা জিরো হয়ে গেলাম। একবারে আমাদের সমস্ত ইনভেস্টমেন্ট, সমস্ত কোম্পানির যা কিছু আমরা অ্যাচিভ করি গত ৬-৭ বছর ব্যবসার মাধ্যমে অল বিকাম এ বিগ জিরো। কিচ্ছু নাই আমাদের। একবারে নিঃস্ব। দেন আমরা আবার ছোট, ছোট আকারে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলাম। মাঝে ছোট্ট একটা পার্টনারশিপও করলাম। দ্যাটস নট ওয়ার্কআউট। এটা যখন ওয়ার্কআউট না করলো, আমার মনে আছে আমরা এই পার্টনারশিপটা ব্রেক হওয়ার পরে মানে আমার ওয়াইফের সাথে রাত্রে আলোচনা করলাম, আমরা কি করব? আমাদের কাছে কোনো টাকা নেই। মানে হয়তোবা ১০-২০ হাজার টাকা উই হ্যাভ। এভরি মানে টোটাল টাকার কথা বলতেছি আমাদের। নট ব্যাংক সেভিংস, এফডিআর কিচ্ছু নাই। 2022 এর কথা, খুব বেশি আগের গল্প না এটা আমার। 2022 সালে আমরা এক রুমের একটা অফিস খুঁজে পাই। পরের দিন মানে যেদিন আমার সাথে এই ঘটনা ঘটলো, আই বিকেম জিরো, বিগ জিরো। অনেক বড় সাম্রাজ্য থেকে হঠাৎ করে নাই। হঠাৎ করে শূন্য। আমাদের সাম্রাজ্য একবারে শূন্য। কয়েক কোটি টাকা একজন মানুষের শেষ হয়ে গেলে যেটা হয় একদিনে। শূন্য থেকে তিলে তিলে গড়ে তোলা কয়েক কোটি টাকা। হ্যাঁ, শূন্য থেকে এই টাকার ভিতরে ৳১ ব্যাংকের টাকা নাই, ৳১ সুদের টাকা নাই, ৳১ কোনো মানে কোনো মানুষের টাকা নাই। ইটস অল মাই হার্ড আর্ন মানি। তারপরে আমরা পরের দিনই মানে একদিনও আমরা বেকার বসেছিলাম না। পরের দিনই উই হান্ট ফর দ্য অফিসেস। আমরা ২৮-২৯ অফিস খুঁজলাম। ২৯ তারিখে অফিস পেলাম। ১ তারিখ থেকে ওই অফিস হয়ে গেল। একটা রুম, যেই রুমে আমি দাঁড়ায় থাকতে পারি। আমার ওয়াইফের জন্য আমরা চুলা কিনলাম। ওই টাইমে আমরা কি করি এটা কখনো কাউকে বলা হয় না। আমার ফ্যামিলিও জানে না। আমার ওয়াইফের গয়না বন্ধক রাখি আমরা। লাস্ট অপশন উই হ্যাড ইন আওয়ার। রেখে আমরা চুলা কিনি, হাঁড়ি কিনি। মানে যেই জিনিসগুলো লাগে আচার বানাতে বেসিক, ওই জিনিসগুলো কিনি। এগুলো আমাদের আগে ছিল। উই লস্ট এভরিথিং অন দ্যাট ট্রানজ্যাকশন। সো এই হাঁড়ি, চুলা এইগুলো কিনে ওই রুমেই আচার বানানো হচ্ছে। পাশেই আমি একটা টেবিলে বসে ফেসবুকে পোস্ট করতেছি, অর্ডার আসতেছে। দ্যাট ইজ হাউ মানে আমরা আবার শুরু করি। ১ মাসের মাথায় ওই রুমটা আমাদের জন্য এনাফ মনে হয় না। তো ওই বাসাটা এমন একটা ফ্লোরে ৬টা করে এরকম রুম। তো আমরা নিতে ওই বাসারই ৪টা নেওয়া লাগলো আলহামদুলিল্লাহ ইন 3 or 4 মান্থ। ওই বাসারই ৪-৫টা ইউনিট আমাদের লাগতেছে। তো এটা একটা বলতে পারেন আমাদের গ্রাহকদেরও বিশাল একটা সাপোর্ট ছিল আমাদের জন্য। আমরা মানে সৎ পথে থেকে রোজগারের চেষ্টা করছি। আমরা আমাদের সেলস টিম আবার বড় করা শুরু করলাম। অফিস রুমকে ২টা রুমের একটা অফিস নিলাম, যেখানে আমার একটা বসার জায়গা, আমার স্টাফদের একটা বসার জায়গা ওই বিল্ডিংয়েই। ৩ মাসের মধ্যে আমরা একটা সেলস সেন্টার শুরু করলাম। কোথাও কোনো টাকা পয়সা নেই আমি এখন পর্যন্ত। প্রায় ৮-৯ মাসের গল্প কিন্তু অলরেডি আবার পুরা রিকভার হয়ে গেল। হ্যাঁ, রিকভার হয়ে গেল। এই জায়গাটা একটু পিক করতে চাই। দর্শকরা ভাবতে পারে সো ইজি, এবং এক দর্শক আমাকে একদিন বলতেছে, "আপনি সব খালি নিজে করতে বলেন। তাহলে আপনার ভিডিও দেখে লাভ কি?" মানে আপনি তো আমাকেই সব করতে বলেন। এইখানে একটা চমৎকার পিক আছে। দেখেন, আপনি যে শূন্য থেকে শুরু করছিলেন, এটা যদি না করতেন, যেদিন আপনি আবার শূন্য হইছেন, আপনি কি এত তাড়াতাড়ি রিকভার করতে পারতেন? শূন্য থেকে শুরু জীবনে অনেক কিছু পাইছি। আবার জীবনে অনেক কিছু হারায় গেছে। পাওয়া আর হারানোর মধ্যে যে একটা ট্রানজ্যাকশন থাকে। এই ট্রানজ্যাকশনের মধ্যে আমরা যেটা করছি, আমাকে যদি কালকে বলেন যে, "জাহিদ ভাই, আপনার সবকিছু নাই, কি করবেন?" আমি যদি একটা প্লাস, একটা রেঞ্জ, স্ক্রুড্রাইভার নিয়ে ইলেকট্রিশিয়ানের কাজ করি, মোস্ট ব্যাংকারদের থেকে বেশি ইনকাম করে আমি বাসায় ফিরব। দ্যাট ইজ মাই কনফিডেন্ট। সো এই যে আমি একটা কাজ করতে পারি, যেকোনো আমি ইলেকট্রিশিয়ান কাজ করতে পারি, আমি এসি ওয়াশের কাজ করতে পারি, আমি কাঠমিস্ত্রির কাজ শিখছি, আমি মিষ্টি বানাতে পারি, আমি কাজ শিখছি জীবনে। আমি রং করতে পারি। পুরো ফ্যাক্টরিটা আমাদের দেখছেন রংচটা, ভাইয়া গেছিল। যখন আমরা ফ্যাক্টরিটা নেই তখন বললাম তো আমাদের কাছে কোনো ইনভেস্টমেন্ট ছিল না। তো পুরো ফ্যাক্টরিটা রং করছি আমি নিজে। এটার হাইট
35 ফিট। ইউ ক্যান ইমাজিন 35 ফিট ঝুলে রং করছি আমি রোলার দিয়ে নিজে। পুরা ফ্যাক্টরি মানে ৩২০০ স্কোয়ার ফিট ফ্যাক্টরি যদি দেয়ালগুলো যোগ করেন তাহলে মোর দেন ২৫,০০০ স্কোয়ার ফিটের রঙের কাজ। এই কাজগুলো আসলে নিজের বিজনেস কিংবা বিজনেসের প্রতি ভালোবাসা যাদের আছে তারা করতে পারবেন। আর জিরো থেকে শুরু করা বলে কিছু নাই। আমি যেটা বুঝি, আই হ্যাভ এ ফ্যামিলি, তাদের কিছু নিড আছে, এই নিড ফুলফিল করার জন্য অ্যাজ এ বলতে পারেন যে এই ফ্যামিলির চিপ, এই ফ্যামিলির দায়িত্বশীল বাবা বা স্বামী, এই ৩টা জিনিস হিসেবে আই হ্যাভ টু প্রোভাইড। এই প্রোভাইডের জন্য হোয়াট এভার আই নিড টু ডু আই উইল ডু, হোয়াট এভার ইট টেক্স। যদি এটা হালাল হয় আই উইল ডু, রাস্তাটা যদি হালাল হয় আই উইল ডু। আমি সবসময় এটা জিনিস মনে করি, হালাল পথে পরিশ্রম করলে এটা রিটার্নটা আল্লাহ তাআলা বরকত দেয়। হারাম বিজনেসে বরকত হয় না, বরকত হইলেও ওইটা এক সময় না এক সময় আপনার কাছ থেকে চলে যায়। আল্লাহ তাআলা আপনাকে অনেকবার পরীক্ষা নিবে। আল্লাহ তাআলা যাকে খুশি তাকে সম্পদ দেয়, আবার যাকে খুশি তার কাছ থেকে ছিনিয়ে নেন। এটা আল্লাহ তাআলার পরীক্ষা। এই পরীক্ষায় আমরা যারা পরীক্ষায় ভালো পাস করতে পারি তারা জীবনে কিছু করতে পারি, যারা পাস করতে পারি না তারা ফেল করি। ফেল করা মানে হচ্ছে হার মেনে নেওয়া। আমার মধ্যে হার মেনে নেওয়ার মেন্টালিটিটা নাই। আমি কোনোভাবে হারতে চাই না, হোয়াট এভার ইট টেক্স, হোয়াট এভার। মানে আমার লাস্ট বিন্দু রক্ত দিয়ে যদি ফাইট করতে হয় আই উইল ডু, বাট আমি হারবো না। বিজনেস ইনটিউশন বলে একটা ব্যাপার আছে যেটা আপনার মধ্যে তৈরি হয়েছে তিলে। এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় স্ট্রেংথ এবং দর্শকদের ক্ষেত্রেও হচ্ছে তিলে কাজ করেই ব্যবসায়ী হইতে হয়। হুট করে একটা আইডিয়া নিলাম, ঝাঁপিয়ে পড়লাম। আজকে আপনার ভিডিও দেখে যা আপনি বলছেন সেগুলো সব ট্রাই করা শুরু করলাম। না, আমার রাস্তা আমাকে আমার মতো করে একটা রাস্তা খুঁজতে হবে। মানে আজকে জাহিদ ভাইকে ফুল ফলো করে ফেললেই হবে না, জাহিদ ভাইয়ের স্পিরিটটা ফলো করতে হবে আমি যদি বলি। এক্স্যাক্টলি। মানে আপনার যদি নিজের স্কিল না থাকে, আপনি যদি নিজেই স্কিল ডেভেলপ করতে না পারেন, ওই আপনি যদি প্রথমে ফ্যাক্টরি নিয়ে রং মিস্ত্রির পিছনে যদি ২ লাখ টাকা খরচ করে ফেলতেন, ২ লাখ টাকার মতো লাগে একটা ওইরকম সাইজের ফ্যাক্টরি রং করতে। আমাদের শুধু রঙের খরচটা রাখছে। মিস্ত্রি চাইছিল ৬০,০০০ টাকা, ৬০,০০০ টাকা আমার ছিল না। তো আসলে আপনাকে অ্যাকচুয়ালি অনেক কিছু জানতে হয়, অনেক কিছু শিখতে হয়। আমার ফ্যাক্টরির সমস্ত ইলেকট্রিক্স মেইনটেন্যান্স আমি এখনো পর্যন্ত বড়গুলোর বাইরে ছোট যেকোনো মেইনটেন্যান্স আমি নিজে হাতে করতে পারি। এটাতে আমাদের একটা বড় সেভিংস হয়। এই জিনিসগুলো করতে শেখা। টাকা হয়তো বলতে পারেন যে এত কিছু না করলে হয়তোবা আপনি বেটার গ্রোথ করতেন। আমার মনে হয় যে এই ছোট জিনিসগুলো আসলে কোম্পানির প্রতি ভালোবাসা। ইটস নট সেভিংস মানি। আমি স্কিলগুলো শিখছি। না, আপনি তো আর ব্যবসার যে নিয়ম সেগুলো আপনি জানেন এবং আপনি তো সারা জীবন এগুলো করেই যাবেন না। আপনি নিশ্চয়ই এগুলাতে লোক নিবেন, আপনি আরো ইম্পোর্টেন্ট কাজে ফোকাস করবেন। করছেন অলরেডি। অলরেডি করছি। করছেন। সো কিন্তু শুরুতে লাগবেই। অফিসের টয়লেটটা আপনি যতদিন না পর্যন্ত ডেডিকেটেড টয়লেট ক্লিনার রাখছেন, তখন আপনার যখন একটা কর্পোরেট অফিস চালাচ্ছেন, আমি আমার টয়লেট ক্লিন করি ফ্যাক্টরির, একসময় করছি। সবাই দেখে ফেলবে এটার জন্য সবার আগে অফিসে আসতাম। এসে অফিস ঝাড়ু দিয়ে মুছে ফেলতাম। আমার তো ঝাড়ুদার মোছার লোক নেই। এক্সিকিউটিভস আছে, তাদেরকে তো আমি বলতে পারি না ঝাড়ু দিয়ে মুছে ফেলো। একসময় করছি। তারপরে একটা মেয়ে আমাদের এখানে জয়েন করে, আমাদের বর্তমান জিএম, যে কোম্পানি জিএম। আমার এই অভ্যাসটা ওর মধ্যে পাইল। ও সবার আসার আগে অফিসে আসে, শি ক্লিন দ্য ফ্যাক্টরি, শি ক্লিন দ্য অফিস। এখন সবাই করে এই কাজ। সো এখন চিন্তা করেন, সবারই ঘর হয়ে গেছে। মানে ব্যাপারটা কি, আমার কোম্পানির যে জিএম সে ঝাড়ু দেয়। আপনি বলতে পারেন এটা মোস্ট আনপ্রোডাক্টিভ। এখন সে ঝাড়ু দেওয়ার জন্য কি করে ১৫ মিনিট ২০ মিনিট আগে অফিসে আসে। তাহলে তো তাকে আর আনপ্রোডাক্টিভ বলতে পারবেন না। না, আনপ্রোডাক্টিভের জায়গাটা হচ্ছে মানে উদ্দেশ্যের সাথে কানেক্টেড। রাইট। সে যদি ঝাড়ু দেয় যে এইটার প্রতি মায়া এবং আবেগ থেকে এবং ১৫ মিনিট আগে এসে, এটা মোস্ট প্রোডাক্টিভ। কারণ এটার এফেক্ট আছে সারাদিন। পরের বছর তার মধ্যে নিজের মধ্যে আপনার যে বিজনেস ইনটিউশন তৈরি হয়েছে, বিজনেসটা এভাবে করতে তার মধ্যে ওই কোম্পানিটাই তার হয়ে যায় এমনি ঝাড়ু দিয়ে। আমরা যেটা বলি, আমরা আলাদা করে কেন এখনো পর্যন্ত কারোর জন্য ক্লিনিং স্টাফ রাখি না, আমরা পরিষ্কারটা আরো ভালো করা উচিত না? ধরেন একজন ক্লিনার, তাকে তো আপনি বুঝতেছেন একটা অশিক্ষিত মানুষ, তাকে আপনি জব দিচ্ছেন, সে আপনার জিনিস পরিষ্কার করতেছে। তা বলতে পারেন যে ময়লাটা কে তৈরি করতেছে? আমি। কেন? মানে আমার কাছ থেকে ময়লা তৈরি হবে কেন? আমরা কাজ করলে যদি ওইখানে ধরেন আমি একটা লেবেল লাগাচ্ছি,
লেবেল লাগানোর পরে রিলিজ পেপার বলে একটা পেপার বলে, লেবেলের নিচে যে হলুদ রঙের কাগজটা, রিলিজ পেপার জমে যায় আমাদের প্রতিদিন, যেহেতু ১-১.৫ হাজার প্রোডাক্ট প্যাকেজিং হয় এখন আলহামদুলিল্লাহ। তো ১-১.৫ হাজার রিলিজ পেপার পড়ে, এটা একটা স্তূপ আকারে হয়। সুন্দর একটা পলিতে করে এটাকে ফোল্ড করে গার্বেজ আকারে ফেলে দাও, তাহলে তো আরেকটা মানুষ এখানে এমপ্লয়মেন্ট দেওয়া লাগে না। আরেকটা মানুষ না দিলে কি হচ্ছে, তোমার কাজটা পারফেক্টলি করলা, সেরকম কোম্পানির এফিসিয়েন্ট হইলো, তার মাস শেষে কি হইলো, তোমার ইনক্রিমেন্ট হইলো, তোমার বেতন বাড়লো। এবং আপনার এক জায়গায় স্টাক হয়ে থাকা লাগছে না, একটু মুভমেন্ট হচ্ছে, মানে ইয়ে হচ্ছে। সবচেয়ে বড় কথা, শরীরের জন্য মানে ভালো। যেই জায়গাটাই আপনি কাজ হচ্ছে, এটা যদি আলাদা একজন ক্লিনিং স্টাফ ক্লিন করে, সমস্যা যেটা হয়, এই জায়গার জিনিস সে ওই জায়গা সরাইছে, ওই জায়গার জিনিস ওই জায়গা সরাইছে, এটা কই রাখছো, এটা কই গেল, এটা কই গেল, সে একটা হয়তো বা একটা ছোট্ট একটা মেশিনের ছোট্ট একটা পার্টস পরে আসে, একটি স্ক্রু পরে আসে, ওইটার ইম্পর্টেন্স সেই ক্লিনিং স্টাফটা জানে না। আমাদের যেসব বড় বড় মেশিন আছে, হয়তো বা কাজ করতে করতে ফ্লোরে চলে আসছিল এই স্ক্রুটা, কিন্তু স্ক্রুটার ইম্পর্টেন্স ওই ক্লিনিং স্টাফ জানে না। তখন এই জন্য আমরা বলি, যেই রুমের যে দায়িত্বে আছে, ইউ হ্যাভ টু ক্লিন ইউর রুম আফটার ইউর ওয়ার্ক। আমার ১৬ বছরের সফলতা, ব্যর্থতা, বিজনেস লাইফের এক্সপেরিয়েন্স থেকে আমি এই চ্যানেলে একেবারে সামাজিক দায়বদ্ধতা, এক্সট্রিমলি সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে চ্যানেলটা ওপেন করি। এবং আজকে পর্যন্ত আমি কক্ষনো বলি নাই ফলো মি, সাবস্ক্রাইব মি, অথবা আজকের কনটেন্টটা দেখলেই আপনার জীবন বদলে যাবে, এই টাইপের কিছুই কখনো বলি নাই। তবে আমি আজকে বলছি যে যদি আপনার সময় থাকে আর যদি এই কনটেন্টটা আপনি ফুলটা দেখেন, কিছু না কিছু চেঞ্জ আসতে পারে, যেটা অনেক বেশি সিগনিফিক্যান্ট হবে। ছোট ছোট পরিবর্তন ভয়ঙ্কর ভয়ঙ্কর বড় বড় কিক দেয়। সো আমি সরি আজকে বলতে বাধ্য হচ্ছি, আমার অনেক ইগো আছে, কারণ আমি জানি যে আমি কী দেই, আমি জানি আমার জীবন থেকে কথা বলি, আমি কখনো গ্যাস দিই না। সো ওই কারণে আমি বলি না যে আমি আমার কন্টেন্ট দেখেন, ফলো করেন, সাবস্ক্রাইব করেন। আমি জানি এটা অটোমেটিক একদিন হবে, মানুষ দেখবে, মানুষের যার কাজে লাগবে। কারণ আমার দর্শক দরকার নাই, আমার কর্মী দরকার, পরিবর্তনের যে যার মধ্যে একটা স্পৃহা আছে তাদেরকেই আমার দেখানো দরকার। কিন্তু আজকেরটা আমি অনুরোধ করলাম, যদি আপনি শুরু করেন, সময় থাকে, ইউ শুড ফিনিশ। ভাই আগান আপনার গল্প। অসাধারণ লাগছে আমার কাছে প্রত্যেকটা। আমাদের বিগিনিং যদি বলি 2015 থেকে উই প্রোভাইড লাঞ্চ। এটা আরেকটা জিনিস, কর্মীদের লাঞ্চ প্রোভাইড করা তাদের প্রোডাক্টিভিটি বাড়ায় দেয়। যখনই খাবার রেডি হয়, হোয়াট এভার উই ইট, যারা এতক্ষণ ভাবতেছিল আপনি মনে হয় কিপটা, কিন্তু দেখেন ব্যাপারটা আসলে এরকম না, পুরোটা হচ্ছে মাইন্ডসেট, রাইট? এত পজিটিভ মাইন্ডসেট পাইলেন আপনি, সুবহানাল্লাহ, আমার অনেক ভালো লাগছে। মানে আমরা 2015 থেকে আমাদের এমপ্লয়ীদেরকে লাঞ্চ প্রোভাইড করি, তারা যাতে ফ্যাক্টরিটাকে আপন মনে করে। আমি 2015 কিংবা 16 পরে বাসায় আমার এমপ্লয়িরা খায় না এরকম কোনো মিল রান্না হয় নাই, মানে অলমোস্ট এরকম। মানে তারা যা খায় আমরা সেম জিনিস খাই। অফিস থেকে কোনো কোনো ক্ষেত্রে কখনো কখনো যখন অফিস আর বাসার দূরত্ব মাঝে মাঝে বাড়ছে, মাঝে মাঝে কমছে, আমরা যেহেতু ঢাকায় পার্মানেন্ট আমাদের অফিস নাই, আমাদের রান্না হইতো, বাসারটাও অফিসে রান্না হইতো, যেহেতু আমরা দুইজনই ফ্যাক্টরিতে সময় দিই। আমাদের হয়তো অনেক সময় আমাদের বাইং ক্যাপাসিটি বাড়ছে, বাট উই ডিডেন্ট বাই গুড ফুড ফর আস আনলেস উই বাই ফর আওয়ার এমপ্লয়িজ। এই জায়গাগুলো আমরা মেনটেন করছি। আমরা আমাদের লাইফ স্টাইলে খুব কোনো পরিবর্তনই আনিনি। খুব পরিবর্তন তো পরের কথা, কোনো পরিবর্তন আনিনি। যারা আমাদের সাথে কাজ করে তাদের প্রতি দায়বদ্ধতা আছে। আজকে আমরা এই পর্যন্ত আসতে পারছি বিকজ অফ দেম। তারা প্রোডাক্ট তৈরি করে, তারা ভালো প্রোডাক্ট তৈরি করে, তারা এই জন্য কাস্টমাররা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে। সো ডেফিনেটলি আমি আমার টিমকে শ্রদ্ধা করি এবং তাদেরকে প্রচণ্ড ভালোবাসি। প্রচণ্ড রাগারাগিও করি আমি। মানে শুধু যে ভালোবাসার কথা বলব, প্রচণ্ড রাগারাগি করি। মাঝে আমি প্রচণ্ড রাগারাগি করি, আবার এটার ভালোবাসলে জন্য রাগ আসে। মানে এই জন্যই মাঝে মাঝে আবার আফসোসও করি, এত রাগারাগি করা ঠিক হইলো। পরের দিন আবার যে ঠিকই আমি তাকে বলতেছি, গতকাল কিন্তু আমি একটু বেশি রেগে গেছিলাম। তো এইরকম নানা বিষয় আমাদের ফ্যাক্টরিতে চলতে থাকে। না, হোয়াট এখন তো আপনার এই যে পরে ৮ মাসের মধ্যে যে ঘুরে দাঁড়াইলেন, তারপর থেকে তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ। আমরা তারপরে কি করলাম, 4টা রুম নিলাম। এটাও আমাদের জন্য সাফিসিয়েন্ট হচ্ছে না। আমরা একটা সেলস সেন্টার করলাম, কারণ প্রচুর লোকজন আমাদের অফিসে আসতেছে, প্রোডাকশন ইউনিটে আসতেছে। আমাদের তখন বিরক্ত হয়ে যাচ্ছে, আমরা আর পারতেছি না। মানে আমাদের প্রোডাকশনে হ্যাম্পার্ড হচ্ছে, মানুষের ভিজিট, এত মানুষ দেখতে আসতেছে কিংবা এত মানুষ আমার সাথে দেখা করতে আসতেছে। শোরুম যেখানে আমি বসি, তাহলে লোকজন আসলে, আর আমাদের প্রোডাকশন ইউনিট বা সেলস ইউনিট কারোর কোনো, যেহেতু ছোট ছোট রুম, এগুলো খুব বড় অফিস না,
তারপরে দেখলাম আমাদের সেলস ক্ষতিগ্রস্ত হচ্ছে বিকজ অফ মি। আমি শোরুমে উপস্থিত থাকলে আমি কথা বেশি বলি বলতে পারেন, গল্প বেশি করি। অনেক মানুষ আসে যেইটার কারণে আমাদের দোকানের সেলস ক্ষতিগ্রস্ত। পরে আমরা দেখলাম যে ওই ৪ টা রুমও আমাদের প্রোডাকশনের জন্য সাফিসিয়েন্ট হচ্ছে না। আমরা পরে ফ্যাক্টরির জন্য জায়গা খোঁজা শুরু করলাম। পরে একটা শেড পাই 24 এর জুনে। মানুষের তো কিছু বলা যায় না। জুলাইয়ে তো আন্দোলন হইল। জুনে ফ্যাক্টরি নিলাম, জুলাই পুরা মাসটা আন্দোলনে গেল। অর্থাৎ উই ডিডন্ট স্টার্ট। আমরা আবার ধাক্কা স্ট্রাগল খাইলাম। কিন্তু, হ্যাঁ। আবার ধাক্কা খাইলাম। ইন্টারনেট বন্ধ পুরো জুলাইয়ে। আমাদের বিজনেস হয় নাই জুলাইয়ে। তার মানে ভাড়া শুরু ইনভেস্টমেন্ট হয়ে গেছে। বাড়লো, রিটার্ন কমে গেল। ৬ লাখ টাকা অ্যাডভান্স দিয়ে আমরা ওই ফ্যাক্টরিটা নিলাম। ভাড়াও মানে শুরু ৬ হয়ে লাখ গেছে। টাকা লক হয়ে গেছে আমার তখন। ওই মাসের ভাড়া দেওয়া লাগলো। ৬৫,০০০ টাকা ছিল ভাড়া। এই ২ টার পরেও আমাদের ওইখান থেকে আমরা উঠতে পারিনি। আমরা ওইখানে বেসিক কিছু কাজ না করে, অফিস রেডি না করে তো আমরা প্রোডাকশনের জন্য রেডি না করে উঠতে পারবো না। জুলাই গেল, অগস্ট আসলো। অগস্ট সারা মাস আরও বিশৃঙ্খলার মাস ছিল অগস্ট। যদি আপনাদের মনে থাকে ২০২৪-এর সবচেয়ে বিশৃঙ্খল মাস ছিল অগস্ট। মানে সব মিলায়ে আমরা অগস্টেও উঠতে পারি না। সেপ্টেম্বরে আমরা ফ্যাক্টরির কাজে হাত দিতে পারি। অক্টোবরে আমরা ফ্যাক্টরিতে উঠি। তো মাঝের ৩ মাস আমরা প্রিপারেশন, কিভাবে মুভ করব, কোথায় কে বসবো, কিভাবে চুলাটা মানে রান্নাঘরটা ডিজাইন হবে। মানে আমরা তো একটা খোলা স্ট্রাকচার পাইছি যারা ঢাকায় ফ্যাক্টরি চালান। ওর ভিতরে তো নিজেদের মতো করে সবকিছু দেয়াল করে নিতে হবে, গেঁথে নিতে হবে। আমাদের তো আবার স্পেশাল রিকোয়ারমেন্ট। অন্যান্য গোডাউন টোডাউন হলে আলাদা, কিন্তু আমাদের তো কিচেন রিকোয়ারমেন্ট, আমরা তো রান্না করি। এই জায়গাটা তৈরি করে নেওয়া, তো এইটা আমাদের সময় দিতে হয়। তারপরে এই ফ্যাক্টরিটা নেওয়ার পরে আমরা দেখলাম আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি বাড়ছে, আমাদের সেলস যথেষ্ট আছে, বাট আমাদের স্কোপ আছে হোয়াইট লেবেল করার জন্য। হোয়াইট লেবেল কী জিনিস বা প্রাইভেট লেবেল? আমরা অন্যদের মোড়কে তাদের ব্র্যান্ড নেমে আমরা উৎপাদন করে দেই পণ্য। এইটা আমরা ২০২৪-এর শেষের দিকে ডিক্লেয়ার করলাম যে ভাই, আপনি যে কোনো আচার, যে কোনো সস, যে কোনো মশলা বাজারজাত করতে চান, আমরা আপনাকে বানায় দিব। আপনার যদি বেচতে পারেন, আপনার ব্র্যান্ডে আপনি আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারেন। তো হোয়াট এভার ব্র্যান্ড নেম ইউ আর পুটিং, আপনার যদি কমপ্লায়েন্স থাকে ইউ ক্যান সেল। আমরা আপনাকে প্রোডাকশনের সাপোর্টটা দিব। আলহামদুলিল্লাহ, ইন 2 ইয়ার্স উই হ্যাভ সার্ভড মোর দেন 75 ব্র্যান্ডস। চমৎকার। মানে ৭৫টা ব্র্যান্ড আমাদের কাছ থেকে হোয়াইট লেভেলের প্রোডাক্ট নেয়। এটাই আমাদের পুরা বিজনেস সাকসেস স্টোরিকে একটা নতুন মাত্রায় নিয়েছে। আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি বাড়ার পরে আমার প্রথম হু ইজ দ্য কাস্টমার, এই ফ্যাক্টরির কাস্টমারকে। প্রথম যেমন আমরা আমাদের কিচেনের কাস্টমার খুঁজতাম, এখন দেখলাম যে আমার যে প্রোডাকশন ক্যাপাসিটি, আমার যে ফ্যাক্টরি, এই স্পেস উঠাইতে গেলে আমার শুধু অনলাইন কিংবা আমার নিজের রিটেইল করলে আর আমাদের ফ্যাক্টরির খরচ উঠবে না। উই লুক ফর যে আমরা ফ্যাক্টরিতে তৈরি করতে পারি এরকম প্রোডাক্ট কে কে বিক্রি করে, তাদের সাথে সখ্যতা তৈরি করা, তাদের নিডটা অ্যাসেসমেন্ট করা এবং তাদেরকে স্যাম্পল পাঠানো। এই ৩টা জিনিস করে আমরা তাদের সাথে কন্ট্রাক্ট শুরু করি। ইনফ্যাক্ট আমি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হই বিকজ অফ দিস। এর আগে আমার সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হওয়ার কোনো রিজন ছিল না। দেখলাম যে আমার বিজনেসের জন্য আই নিড টু বি পপুলার ইন সোশ্যাল মিডিয়া। এইটা বলতে পারেন যে ইন্টেনশনাল। আদারওয়াইজ আমি যে একটা প্রোডাক্ট পাইকারি বিক্রি করি, মানুষ জানবে কিভাবে? আমি যে হোয়াইট লেবেল করি এটা জানবে কিভাবে? সো আমরা আমাদের প্রোডাকশনের ভিডিওগুলো দেওয়া শুরু করলাম। আমরা কি তৈরি করি, কেন তৈরি করি, কি তৈরি করতে পারি, এই জিনিসগুলো দেওয়া শুরু করলাম। এরপরে আমাদের লিড আসছে। আলহামদুলিল্লাহ, আমাদের যেই বিজনেস লিড আছে এইটা বর্তমান ফ্যাক্টরিতেও এখন আর কাভার দেওয়া যাচ্ছে না। দোয়া করবেন, একটা ঘোষণা দিয়ে আমরা আর কথা না বাড়াই। আমরা চেষ্টা করছি একটা জমি কিনে নিজেদের ফ্যাক্টরিটা নিজেদের, আরো বড় পরিসরে শুরু করার। মানে নিজেদের স্থায়ী ঠিকানা। অনেক জায়গায় তো ঢাকায় অনেক অ্যাড্রেসে ব্যবসা করলাম। যদি জমি কিনতে না পারি, হয়তোবা ঢাকার বাইরে কোথাও একটা বড় জমি আমরা লিজ নিব। বাট আমরা পার্মানেন্টলি একটা জায়গায় ১০-২০ বছরের জন্য মুভ করতে চাচ্ছি। এটা হচ্ছে আমাদের নেক্সট, এবং ইট উইল বি এ বিগ ফ্যাক্টরি উইথ এভরি কমপ্লায়েন্স। যেই ফ্যাক্টরিটার সমস্ত প্রোডাক্ট ইউরোপ, আমেরিকা কিংবা মিডল ইস্টের বাজারে অ্যাকসেপ্টেড। উই হ্যাভ, মানে আমাদের সমস্ত কমপ্লায়েন্স সার্টিফিকেট থাকবে। এটাই স্বপ্ন। আপনার সাথে নেক্সট লেভেল যে ডিসকাশনটা, সেইটা আমরা করব আরেকটা পর্বে। এটা আপনি কথা দেন আজকে ওপেন। কারণ অনেক ডিসকাশন বাকি আছে। আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি, আপনার সেলস স্ট্র্যাটেজি, আপনার আরো প্রোডাক্ট আইডিয়া, কত রকম প্রোডাক্ট বানাচ্ছেন। আপনি চাইলে যে এই যে ৭৫টা ব্র্যান্ডের মধ্যে যারা সবচেয়ে বেশি সেল করে, ওই ১০টা ব্র্যান্ডে আপনার স্টেক হোল্ডার বানিয়ে ফেলতে পারেন যে তোমরা সবচেয়ে সফল, তোমরা আমার পার্টনার। কথার কথা।
মানে আপনি খুব ইউনিক ওয়েতে মার্জার, অ্যাকুইজিশন কত আলোচনা বিজনেসের বাকি রয়ে গেল। কথা দেন আজকে যে আরেকদিন আসবেন। ইনশাআল্লাহ ভাইয়া, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাইয়া। আপনার এই যে এতক্ষণের আলোচনা, এই আলোচনার যে মেইন আউটকাম আপনার ব্র্যান্ড আখলাক। এই আখলাক নিয়ে আপনার এই ফুড নিয়ে খেলাধুলা, রিসার্চ, এত রকমের ইনোভেশন, এই ব্যাপারটা নিয়ে যদি শেষ করেন আজকে। যদি আপনাকে করল্লা ভাজি খাইতে দেয়, আপনার ভালো লাগবে না। বাট মাসের মধ্যে একবার যদি করলা ভাজি আপনাকে দেয়, এটা আপনার কাছে অমৃত লাগবে। তেমনি আমরা আখলাকে যেটা করি, প্রতিদিন নতুন, নতুন জিনিস করি। সো এভরিথিং ইজ ইন আখলাক ইজ এক্সাইটিং। কোনোদিন কলা দিয়ে কাজ করছি, সেদিন কলা শুকাচ্ছি। কোনোদিন ড্রাগন ফ্রুট নিয়ে কাজ করছি, সেদিন ড্রাগন শুকাচ্ছি। বা ড্রাগন দিয়ে অন্য কোনো একটা বাই প্রোডাক্ট তৈরি করার চেষ্টা করছি। কোনোদিন আনারস শুকাচ্ছি, তো কোনোদিন লেবু শুকাচ্ছি, বা কোনোদিন বোম্বাই মরিচই শুকাই ফেলছি। আবার কোনোদিন এইটা দিয়ে পেস্ট করছি, কোনোদিন বোম্বাই মরিচ, নাগা মরিচ, কাঁচা মরিচ মিশায়ে প্লেন করে অন্য একটা রেসিপি বানানোর চেষ্টা করছি। আমাদের R&D তে প্রচুর টাকা আমরা খরচ করি। প্রচুর টাকা খরচ করি এবং প্রচুর জিনিস ফেলে দিতে হয়। কারণ সবকিছু যে আমি যে তৈরি করি সবকিছু ইডেবল হয় না। কারণ এটা তো R&D তো আপনি খেতে পারবেন না, বিক্রিও করতে পারবেন না যদি ঠিকঠাক না হয়। এটা আমাদের একটা বিজনেসের বিগেস্ট অ্যাচিভমেন্ট অথবা বিগেস্ট ইনভেস্টমেন্ট। যেকোনো বিজনেসে আসতে চান, ট্রেডিশনালি বাজারের একটা প্রোডাক্ট কপি করে ইউ উইল নট সাস্টেইন ফর এ লং পিরিয়ড অফ টাইম। আমাদের আপকামিং প্রোডাক্টের নাম যদি শুনেন তাহলে আপনি বুঝতে পারবেন। জ্যাকফ্রুট চুইংগাম। জ্যাকফ্রুট চুইংগাম এখনো পর্যন্ত পুরা ওয়ার্ল্ডে মানে এই নামে কোনো প্রোডাক্ট এক্সিস্ট করে না। ড্রাগন ফ্রুট চুইংগাম এটাও এক্সিস্ট করে না। এই ড্রাগন ফ্রুট এটা হয়তোবা অন্য কোনোভাবে মানুষ বিক্রি করছে, ফ্লেভার ড্রাই করে দিয়ে বা বিক্রি কিছু, করছে না। মানে সেম প্রসেসে অন্য কোনো নামে বিক্রি করছে, বাট উই ক্রিয়েট ইউনিক নেম অ্যান্ড ইউনিক আইডেন্টিটি ফর দ্যাট প্রোডাক্ট। এই ইউনিক নেম আর ইউনিক আইডেন্টিটির জন্য এই প্রোডাক্টটা বিকাম দ্য পুরা মার্কেটের প্যাটেন্ট বা টিএম এই ট্রেডমার্ক এই এগুলো তো এইগুলো আমরা দিচ্ছেন, নিয়ে নিই। জি। আমরা লিগ্যাল অ্যাসপেক্টে যদি চিন্তা করি, এই জিনিসগুলো আমরা করে ফেলি। আর আপনাকে সবসময় আপনাকে ইনোভেশনের মধ্যে। ইনোভেশনের মধ্যে দিয়ে থাকতে হবে। যদি ইনোভেশন থেমে যায়, আমি বলি একটা উদ্যোগ ততদিনই উদ্যোগ যতদিন তার ইনোভেশন কন্টিনিউয়াস R&D সেটা চালু থাকবে। যেদিন তার R&D ডিপার্টমেন্ট বন্ধ হয়ে যাবে এবং ইনোভেশন বন্ধ হয়ে যাবে, দিট বিকাম এ ট্র্যাডিশনাল বিজনেস। তখন আর উদ্যোক্তা থাকে না, তখন এ বিজনেসম্যান হয়ে যায়। চমৎকার। আপনার গল্পের সাথে আরো বেশি রিলেট করার জন্য আমি দর্শকদেরকে বলবো, গুজরাটের বালাজি ওয়েফার্স এর গল্পটা আপনারা সার্চ দিয়ে দেখবেন। একই রকম কিচেন, একই রকম এখন তারা পেপসিকোর সাথে পাল্লা দেয়। আমাদের জাহিদ ভাই পেপসিকোর সাথে পাল্লা দিবে, অনেক বড় বড় কোম্পানির সাথে পাল্লা দিবে। বাংলাদেশের সফলতম ব্র্যান্ড হবে দেশি এবং আমাদের উদ্যোক্তা। এবং আমি আরেকজন উদ্যোক্তার সাথে এর আগে আড্ডা দিয়েছিলাম, যিনি বলেছিলেন যে দেশি ওনার, গ্লোবাল ব্র্যান্ড। আমি জাহিদ ভাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই, আপনাদেরকে নিয়ে স্বপ্ন দেখতে চাই। জাহিদ ভাই, আপনার ইন্ডিং কোনো রিমার্কস থাকলে। স্বপ্ন যত বড়ই হোক আর যত কঠিনই হোক, এটা অ্যাচিভ করার জন্য দৌড়ানো শুরু করতে হবে এবং এই দৌড় থামানো যাবে না যতক্ষণ পর্যন্ত আপনার স্বপ্ন অ্যাচিভ হচ্ছে। যাতে হইতে পারে আপনি কয়েকবার হোঁচট খাইছেন, কয়েকবার দম ফুরায় আসতেছে। বলতে পারেন এটা ১০০ মিটার দৌড় না, এটা ম্যারাথন। এই ম্যারাথনে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কি জানেন? ফার্স্ট হওয়া না। ম্যারাথনের অ্যাচিভমেন্ট হচ্ছে ফিনিশার হওয়া। ম্যারাথনটা আপনাকে শেষ করতে হবে। লাইফ ইজ এ ম্যারাথন। এই ম্যারাথনে যতদিন আপনি দৌড়াইতে পারবেন ততদিন আপনার গ্রোথ হবে। বিজনেসও তাই। আপনি কন্টিনিউয়াস মুভমেন্ট রাখবেন। আপনি যখন থেমে গেলেন, হেরে গেলেন। ধন্যবাদ সবাইকে। আমাদের জন্য দোয়া করবেন। কি চমৎকার! সফলতার কোনো শর্টকাট নাই এবং ইন দ্য লং রান উই অল আর ডেড। তার মানে শর্ট এই জীবনটাকে দীর্ঘ করার একমাত্র উপায় হচ্ছে শর্টকাট না খোঁজা। সবাইকে সফল জীবনে লম্বা রাস্তায় স্বাগতম। সালাম আলাইকুম।